তো এই গল্পের শুরুতে আমরা দেখি আমাদের মেন ক্যারেক্টার রিও মারা যাওয়ার পর একটি ভিন্ন জগতে চলে আসে। আর এই নতুন জগৎ তার কাছে একেবারে অপরিচিত। বাইরে বেরিয়ে সে চারপাশটা ভালো করে লক্ষ্য করে এবং বোঝার চেষ্টা করে এই দুনিয়া আসলে কেমন। এরপর সে নিজের ওয়াটার এলিমেন্ট ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে তার হাতে পানি তৈরি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি রিও একজন অ্যাঞ্জেলের সামনে দাঁড়িয়ে আছে আর তাকে বলে যে অনেকদিন পর কেউ এখানে এসেছে আর এটা তোমার আফটার লাইফ না। এরপর এই অ্যাঞ্জেল রিওর সামনে সেই ঘটনাটা আবার দেখায় যেটার কারণে রিওর মৃত্যু হয়েছিল। তখন রিও বুঝতে পারে যে সে সত্যি মারা গেছে আর সে এখন রিইনকার্নেট হতে যাচ্ছে। রিও তখন অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে আমাকে এই জগতে কি করতে হবে। অ্যাঞ্জেল তখন জানায় ওই দুনিয়া তাকে কোনো নির্দিষ্ট কাজ দেওয়া হয়নি, যা ইচ্ছা সে তাই করতে পারবে। এসব কথা শোনার পর রিও বলে তাহলে আমি চাই আমার একটা শান্তিপূর্ণ জীবন হোক। অ্যাঞ্জেল তখন তাকে বলে সে যে ওয়ার্ল্ডের ইনকার্নেট হবে তাকে ফি বলা হয়, যেখানে ম্যাজিক ব্যবহার করতে পারে এমন মানুষ আছে তবে তাদের সংখ্যা খুবই কম। অ্যাঞ্জেল তখন বলে তোমার সাথে সবচেয়ে বেশি মানুষই হলো ওয়াটার ম্যাজিক আর এই জন্য তোমাকে ওয়াটার ম্যাজিক দেওয়া হয়েছে। এরপর অ্যাঞ্জেল রিওকে এই জগতে ট্রান্সফার করে দেয় এবং সাথে দেয় একটি বাড়ি ও 2 মাসের খাবারের রেশন। এরপরে আমরা আবার অ্যাঞ্জেলকে দেখি সে রিওর বাড়ির ব্যাপারে বলে যে তোমার এই বাড়ির উপর সরাসরি কোনো আক্রমণ করতে পারবে না, কারণ এর চারপাশে শক্তিশালী একটি ব্যারিয়ার রয়েছে। বাড়ির ভেতরে রিও একটি বই পায় যেখানে এই জগতের অনেক তথ্য লেখা আছে আর সে ভাবতে থাকে আমি আগে কখনো এই ভাষা পড়িনি, কিন্তু তবুও খুব সহজে বুঝতে পারছি। এরপর সে আরেকটি বই দেখতে পায় যেটাতে ম্যাজিক সম্পর্কে বিস্তারিত লেখা আছে। বইগুলো পড়ার পর সে বাইরে বেরিয়ে নিজের ম্যাজিক প্র্যাকটিস করতে শুরু করে আর এই এলিমেন্ট ব্যবহার করতে তার একদমই কষ্ট হয় না, এমনকি সে স্পেল মুখে না বলে এই এলিমেন্ট ব্যবহার করতে পারে। তবে সে চিন্তা করতে থাকে যদি আরো কিছু ম্যাজিক শিখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরপর সে ওয়াটার ম্যাজিক দিয়ে বালতি ভরে ফেলা। সে ভাবতে থাকে এখন আমি পানি গরম করব কিভাবে। এরপরে সে বাইরে গিয়ে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আর সে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সে তার মাথার উপরে সূর্য দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। এরপরে সে তার সামনে রাখা পানির উপর আইস ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করে কিন্তু এই পানি বরফ হয় না। তখন সে বুঝতে পারে ম্যাজিকের আসল ব্যবহারটা কিভাবে করতে হবে। এরপরে আমরা দেখি যে সে বরফ তৈরি করতে সফল হয় আর অনেক খুশি হয়ে যায়। বরফটা বের করে সে এক ধরনের ম্যাগনিফাইং গ্লাসের মতো ব্যবহার করে যেটা দিয়ে সে কাঠে আগুনও লাগিয়ে দেয়। এই দৃশ্য দেখে তার নিজেরও শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যায়। পানি গরম হয়ে গেলে সে আরাম করে বসে গোসল করে এবং বলে আজকের দিনটা বেশ ভালো ছিল। গোসল করতে করতে রিও আরো ভাবতে থাকে আমি কি কখনো হাত থেকে গরম পানি বের করতে পারবো, কিন্তু এসব চিন্তা আপাতত পাশে রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে সে পেট ভরে খাওয়া দাওয়া করে কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় অ্যাঞ্জেল আমাকে বলেছিল যে আমার কাছে শুধুমাত্র 2 মাসের রেশন আছে। এরপর তাকে নিজে শিকার করে যেতে হবে। এই চিন্তায় রিও দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ শিকার করতে হলে তাকে ব্যারিয়ার বাইরে যেতে হবে আর বাইরে বিপজ্জনক দানবরা তাকে আক্রমণ করতে পারে। আর তার কাছে এখন শুধু একটি ছুরি আছে। এই সব কিছু মিলে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে রিওর এখন অ্যাটাক করা ম্যাজিক শেখা খুব জরুরি, না হলে তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এখন সে বাইরে বেরিয়ে নিজের ওয়াটার এলিমেন্ট ব্যবহার করে পানির গোলা তৈরি করে সামনে সরে মারতে থাকে। এতে সে বেশ খুশি হয়ে যায় কারণ এই পদ্ধতিটা কাজ করছে, কিন্তু সে বুঝতে পারে এই হামলে খুব বেশি পাওয়ার নেই, তাই সে ভাবে চলো আরো কিছু ট্রাই করা যায়। এরপরে সে ওয়াটার জেট ব্যবহার করে কিন্তু সেটা খুব দূর পর্যন্ত যেতে পারে না। এটা দেখে সে একটু হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সে আবার অ্যাঞ্জেলের সামনে হাজির হয়, যেখানে রিও অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করেছিল আমি এই জগতে ম্যাজিক কিভাবে ব্যবহার করব। অ্যাঞ্জেল তখন খুব সহজ একটা নিয়ম বলে দেয় ম্যাজিক ব্যবহার করার মূল চাবিকাঠি হলো কল্পনা। তোমার কল্পনা যত শক্তিশালী হবে তোমার ম্যাজিকও তত বেশি শক্তিশালী হবে। এখন দীর্ঘ সময় কঠোর ট্রেনিং করার পর রিওর ওয়াটার জেট আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায় এবং অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি সে গরম পানি বের করতেও শিখে যায়, যা দেখে সে ভীষণ খুশি হয়। এরপরে সিনে আমরা দেখি যে সে আকাশের বরফ তৈরি করতে পারে কিন্তু এই প্রসেস অনেক স্লো। রিও তখন ভাবে এই আইস ম্যাজিক তো খুবই ভালো, কিন্তু সে একটি শক্তিশালী আইস অ্যাটাক তৈরি করতে চায়। এরপরে সে একটি বরফের ক্রিস্টাল বানিয়ে সামনে ছুঁড়ে মারার চেষ্টা করে কিন্তু সেটা খুব দূরে যায় না আর কাছেই পড়ে যায়। তখন সে বুঝতে পারে সে কোথাও ভুল করছে আর এই আক্রমণ পানির মতো সরে একটু কঠিন। তখন তার মাথায় নানা ধরনের চিন্তা আসতে শুরু করে যদি আমি ফাইটে এটা ব্যবহার করি তাহলে হয়তো আমার মৃত্যু নিশ্চিত। তবুও রিও হাল ছাড়ে না, সে একটানা প্র্যাকটিস চালিয়ে যায়। এরপরে সিনে আমরা দেখি যে অনেক দিনের কঠোর ট্রেনিং এর পর সে প্রায় সব ধরনের ওয়াটার ম্যাজিকে মাস্টার করে ফেলেছে। আর এত কঠোর ট্রেনিং এর পর রিওর মনে হয় তার সব মানা শেষ হয়ে গেছে, তবুও সে থামে না। এরপরে আমরা দেখি যে সে দ্রুত আইস ক্রিস্টাল তৈরি করতেও শিখে যায়, যদিও এখন এতে কিছু কমতি রয়ে গেছে। এরপর সে হান্টিং করার জন্য নিজের ব্যারিয়ার থেকে অনেক দূরে চলে যায়। কিছুটা সামনে যাওয়ার পর সে নদীর ধারে একটি কোয়ার্টজ পাথর খুঁজে পায়, যেটা দিয়ে সে পাথরের সঙ্গে ঘষে সহজে আগুন জ্বালাতে পারবে। এতে তার একটা কাজ তো সহজ হয়ে যায়, কারণ এখন আর তাকে সূর্যের উপর নির্ভর করতে হবে না। এখন রিও ওষুধ সংগ্রহ করার জন্য জঙ্গলে প্রবেশ করে কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে একটি ভয়ঙ্কর বন্য শুকর দাঁড়িয়ে আছে, যে সরাসরি তার উপরে আক্রমণ করতে আসছে। এটা দেখে রিও ভয়ে কেঁপে ওঠে এবং তার আগের জীবনে সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যায়, কিভাবে তার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে।
গেছিল। যখন এই বন্য শুকুরটি তার উপরে আক্রমণ করে তখন রিও সামনে থেকে সরে যায়। সে ভাবে এই জগতে ম্যাজিক আছে, তাই আমি কিছু করতে পারবো। তখন রিও পুরো মাটিটাকে বরফে জমিয়ে দেয় আর এই বন্য শুকুরটি বরফের উপরে দৌড়াতে গিয়ে পিছলে সামনে চলে আসে আর তার সামনে ধারালো কাঁটা থাকে যেটাতে লেগে সে মারা যায়। সবকিছু শেষ করে রিও আবার নিজের বাড়িতে ফিরে আসে আর সেভাবে এই জগতের বন্য শুকর অনেক দুর্বল হয়। আর এই দুর্বল শুকরের সঙ্গে লড়তে যদি আমার এমন অবস্থা হয় তাহলে এই জগতে শক্তিশালী আর ভয়ানক দানব কেমন হবে। এরপরে সে আবার ম্যাজিকের বই পড়া শুরু করে। সেখানে সে ড্রাগন সম্পর্কে জানতে পারে আর বইয়ে লেখা থাকে এই ড্রাগন মিশন বিপজ্জনক হয় আর একটি ড্রাগন পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। যদি তুমি ড্রাগনের মুখোমুখি হও তাহলে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাবে। আর যখন সে আরো পরে সেখানে একটি অ্যাঞ্জেলের কথা জানতে পারে যার নাম হচ্ছে আকুমা আর সে একটি ফলিং অ্যাঞ্জেল আর এটা অনেক ডেঞ্জারাস। বইয়ে এই অ্যাঞ্জেলের সম্পর্কে খুব বেশি কিছু লেখা নেই, কিন্তু একটি কথা তো পরিষ্কার বলা আছে, যেদিন এটি তোমার সামনে আসবে সেদিন হবে তোমার জীবনের শেষ দিন। এরপরে আমাদের সিন চেঞ্জ হয়ে যায়, যেখানে রিও টার্জেন হয়ে জঙ্গলে যায়। তখন হঠাৎ একটি বিশাল হক পাখি তার উপরে আক্রমণ করে। রিও তখন শিল তৈরি করে এদিকে ওদিকে দৌড়াতে থাকে আর এই হক পাখিটা রিওকে মারার জন্য ইয়ার স্ল্যাশ ব্যবহার করে। কিন্তু তার কাছে আরো একটা ভয়ানক অ্যাটাক আছে যেটা সে তার ধারালো ঠোঁট দিয়ে করে। এখন রিও বুঝে যায় যে তার কাছে পালানোর কোনো সুযোগ নেই, এই জন্য সে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় আর সে তার উপরে একের পর এক আইস দিয়ে অ্যাটাক করে। কিন্তু হক সেগুলো ডজ করে রিওর খুব কাছে চলে আসে। তখন রিও তার উপরে একটি আইস শিল্ড তৈরি করে আর যখন হকটি শিল্ডে ধাক্কা খায় সে মাটিতে পড়ে যায়। কিন্তু এখন এই হক পুরোপুরি হার মানে না। রিও তখন লক্ষ্য করে যে তার আক্রমণে হকটি গুরুতর আহত হয়েছে। কিছুক্ষণ পর পাখিটি ভয় পালিয়ে যায়, রিও স্বস্তির নিঃশ্বাস নেয় আর সেভাবে আজ আমি অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে আজ তো মরেই যেতাম। কিন্তু ঝামেলা এখানে শেষ হয় না। এই লড়াইয়ের কারণে সে দিক হারিয়ে ফেলে এবং নিজের বাড়ির পথ ভুলে যায়। ঠিক তখনই তার সামনে আরেকটি বিপদ এসে দাঁড়ায়। এটা দেখে তার ভয় আরো বেড়ে যায়। এভাবে এই জগতে রিওর জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে আর সে অনেকগুলো দানবের সঙ্গে লড়াই করতে করতে সে নিজের ক্ষমতাগুলো আরো ভালোভাবে ব্যবহার করতে পারে। এমনকি সে পানির ভিতরে থাকা বিশাল অক্টোপাসের মতো দানবকেও সহজে হারিয়ে দেয়। তার ওয়াটার জেটের পার এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, এতটাই যে তা দিয়ে একটি পাথরকে মাঝখান থেকে কেটে ফেলা যায়। এর পরের সিনে আমরা দেখি রিও এই মাথা কাটা লোকটার সাথে লড়াই করার জন্য চলে আসে আর সেভাবে অ্যাঞ্জেলের দেওয়া বইয়ে এর কোনো উল্লেখ ছিল না। তাহলে কি এটা কোনো নতুন মনস্টার? এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে নাইট রিওকে অনেক সহজে হারিয়ে দিচ্ছে আর তার আইস শিল্ডকেও অনেক সহজে ভেঙে ফেলে। হারার পর রিও মাটিতে পড়ে যায় এবং মনে মনে ভাবে আমার এমনটা মনে হয় না আমি তাকে কখনো হারাতে পারবো, সে সত্যি অনেক শক্তিশালী। রিও প্রতি রাতে এই জায়গায় এই জন্য আসে কারণ তার এমনটা মনে হয় এই নাইট তাকে ট্রেনিং করাচ্ছে। কারণ আজ পর্যন্ত এই নাইট রিওকে গুরুতর ভাবে আহত করেনি, এমনকি মারার চেষ্টাও করেনি। এখন এই মাথা কাটা তার তলোয়ার রিওকে দিয়ে দেয়। সে বুঝতে পারে হয়তো এই নাইট এটা চায় আমি আগে এই স্কিল গুলো পুরোপুরি মাস্টার করি। এরপর এই মাথা কাটা সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই হক পাখিকে দেখি যে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর যখন সে রিওর উপরে আক্রমণ করে তখন রিও 5 স্তরের শিল তৈরি করে খুব সহজে আক্রমণটা কাউন্টার করে। কিন্তু এমনটা শুধু রিওর মনে হয়, কারণ এই অ্যাটাক এতটা দুর্বল ছিল না। এই অ্যাটাকে রিওর সব শিল্ড একে একে ভেঙে যায়। তখন সে এই অ্যাটাক থামানোর জন্য 10 লেয়ারের শিল্ড ব্যবহার করে, কিন্তু সেটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রিও তাকে হারানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এই হক পাখি তার সব আক্রমণ খুব সহজেই ডজ করে যায়। এরপরে এই হক ভয়ঙ্কর গর্জন করে যা শুনে রিও ভয় কেঁপে ওঠে। এমনকি এই পাখি রিওর উপরে লাইটনিং অ্যাটাকও করে, যদিও রিও কোনো রকম সেটা থেকে বেঁচে যায়। কিন্তু দেখতে দেখতে এই লড়াই অনেক তীব্র হয়ে ওঠে আর এই হক রিওর উপরে অনেক হার্ড হয়ে যায়। আর যখন হকটি রিওকে শেষ করতে তার সামনে দিয়ে আসে তখন রিও তার সর্ডের ইউজ করে এই হককে শেষ করে দেয় আর এই পাখিটা মরে যায়। কিন্তু রিওর এটাতে খুব আফসোস হয় যে সে এই হককে জানে মেরে ফেলেছে আর সে তার কাছে ক্ষমা চায় এবং নিজের শট তার দেহ থেকে বের করে এখান থেকে চলে যায়। ঠিক তখনই হঠাৎ তার সামনে একটি লাল রঙের ড্রাগন চলে আসে আর রিও বয়ে পড়েছিল যখন তার সামনে ড্রাগন আসবে তখন তাকে দৌড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু অবাক করার মতো বিশাল ড্রাগন টেলিপাথের মাধ্যমে রিওর সঙ্গে কথা বলতে শুরু করে। এটা দেখে রিও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ড্রাগন যে কথা বলতে পারে তা সে কল্পনাও করেনি। ড্রাগন তাকে নানা ধরনের প্রশ্ন করে আর ড্রাগন বলে তুমি কি এমন কারোর সাথে দেখা করেছো যে সবেমাত্র ইভলভ হয়েছে? আর ভয়ে ভয়ে রিও উত্তর দেয় আর হ্যাঁ আমি তো দেখা করেছিলাম, কিন্তু তাকে আমি মেরে ফেলেছি, আমাকে মাফ করো। ড্রাগন তখন বলে কি তুমি তাকে জানে মেরে ফেলেছো? তুমি তো সত্যি অসাধারণ একটা ছেলে। আর তোমার কাছে এই অদ্ভুত অস্ত্রটা কেমন? যখন রিও তার শর্ট ড্রাগনকে দেখায় তখন ড্রাগন বলে এই শর্ট তো ফেরি কিং এর শর্ট, যদি এই শর্ট সে তোমায় দিয়ে থাকে তাহলে এর মানে পরিষ্কার সে তোমার উপর অনেক ভরসা করে। এক পর্যায়ে তারা দুজন গল্প করতে শুরু করে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে আসে দুইজন কেউই খেয়াল করে না। রিও ড্রাগনকে জিজ্ঞেস করে তুমি
তোমার নাম কি? ড্রাগন বলে আমার নাম হচ্ছে লেভেন। আর নাম বলার পরে ড্রাগন সেখান থেকে চলে যায়। ড্রাগন চলে যাওয়ার পর রিও ভাবে আজকের ঘটনাটা সত্যি অদ্ভুত ছিল। আর সে কখনো ভাবেনি যে ড্রাগনের সঙ্গে কথা বলবে। আর এটাতে একটা বিষয় তো পরিষ্কার হয়ে যায়, এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যে কোনো কিছুই সম্ভব। অন্যদিকে অ্যাঞ্জেল রিওর স্ট্যাটাস চেক করছে আর সে এটা দেখে অনেক শকড হয়ে যায়, কারণ সে খেয়াল করে যে এই ছেলেটির কাছে একটি আসল রিয়েল ট্রেট আছে। এমন ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছিল, ওটাও 10,000 বছর আগে, যখন আমি এক ছেলেকে অন্য দুনিয়ায় রিইনকার্নেট করেছিলাম। সেই ট্রেটের নাম ছিল এটারনাল ওয়েথ। এর মানে এই মানুষটি কখনোই বৃদ্ধ হবে না। পরের দিন সকালে রিওর যখন সি ফুড খাওয়ার ইচ্ছে হয়, তখন সে সমুদ্রের দিকে যায়। সেখানে গিয়ে দেখে একটি ভাঙা নৌকা এবং চারপাশে অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে। হঠাৎ সে লক্ষ্য করে পাশে লাল চুলওয়ালা একজন যুবক অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। এখন সেই যুবক মনে করার চেষ্টা করে তাদের জাহাজে কি ঘটেছিল, আর তার মনে পড়ে একটি বিশাল অক্টোপাস তাদের উপর আক্রমণ করেছিল, যার ফলে তাদের জাহাজ ভেঙে যায় এবং সবাই পানিতে ভেসে যায়। আর যখনই তার চোখ খুলে সে দেখে সে এখনো বেঁচে আছে। ঠিক তখনই রিও তার সামনে হাজির হয় আর সে বলে, চলো তুমি উঠে গেছো, এটা তো খুব ভালো হলো। রিওর উপস্থিতিতে এই বান্দা অবাক হয়ে যায় যে এই ছেলে হঠাৎ এখানে এলো কিভাবে, অথচ সে কোনো উপস্থিতি টেরই পায়নি। আর সে রিওকে এসব বিষয়ে কিছু বলে না। সে তার পরিচয় দেয় যে আমার নাম হচ্ছে অ্যাবেল। আর রিও বলে, আমার নাম হচ্ছে রিও, আর আমি দুঃখিত, আমি শুধু তোমাকে বাঁচাতে পারছি আর বাকিদের বাঁচাতে পারিনি। তখন সেই যুবক বলে, তাতে কোনো সমস্যা নেই, কারণ তারা সবাই ছিল স্মাগলার। এরপর তারা ভিতরে গিয়ে খাবার খেতে বসে, কারণ অ্যাবেল ভীষণ ক্ষুধার্ত ছিল। আর সে দেখে রিওর কাছে মাত্র এক জোড়া কাপড় আছে। রিও তখন বলে, সেলাই করার মতো সুই সুতো বা দোকান কিছুই নেই, এই জন্য এখানে নতুন কাপড় বানানো অসম্ভব। চারপাশে কোনো মানুষ নেই আর আমি এখানে একাই থাকি। অ্যাবেলের কথা শুনে অনেক অবাক হয়ে যায়। রিও তখন বলে, আমি ওয়াটার ম্যাজিক ব্যবহার করতে পারি, এবং সে নিজের শক্তির একটা নমুনাও দেখায়। এটা দেখে অ্যাবেল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ম্যাজিক ব্যবহার করতে পারো? এমনকি সেন্ট্রাল প্রভিন্সও খুব কম মানুষ ম্যাজিক ব্যবহার করতে জানে, আর সে নিজেও পারে না। এরপরে অ্যাবেল রিওকে অনুরোধ করে, তুমি কি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল? যেতে যেতে তারা কথা বলতে থাকে। অ্যাবেল জিজ্ঞেস করে, তুমি কি ম্যাজিক ব্যবহার করার জন্য অস্ত্র ব্যবহার করো না? আরে ভাই, আমার কাছে কোনো জাদুর লাঠি নেই। তখন সে বুঝতে পারে হয়তো আমি ভুল প্রশ্ন করে ফেলেছি। এরপরে অ্যাবেল রিওকে বলে, তুমি আমার পিছনে থাকো, যদি কোনো মনস্টার আমাদের সামনে আসে তখন আমি তাকে একাই সামলে নেব। কিন্তু রিও এতে রাজি হয় না। সে বলে, আমিও তোমাকে সাহায্য করব। তুমি কি বুঝতে পারছো না, যদি তুমি আমাকে বারবার সাহায্য করো তাহলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। এরপর তারা দুজন সেই জায়গায় ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে বাকি সবাই অদৃশ্য হয়ে গেছে। অ্যাবেল তখন বলে, তুমি আমাকে একদম ঠিক সময়ে বাঁচিয়েছো, না হলে আমিও মারা যেতাম। আরে হ্যাঁ, তুমি খুব লাকি যে আমি তোমাকে বাঁচিয়েছি। অ্যাবেল এখানে কিছু একটা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে জিনিসটা আর খুঁজে পায় না। তখন সে বলে, ওই জিনিসটা আমি পাইনি। রিও তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন কি করবে? আমি ভাবছি আমার লো ডাউন শহরে ফিরে যাবো আর আমার বন্ধুদের সঙ্গে জয়েন করব। যদিও আমি জানি না শহরটা ঠিক কোথায়, তবে আমার মনে হয় তোমাকে নর্থের দিকে যেতে হবে। অ্যাবেল তখন রিওকে প্রস্তাব দেয়, তাহলে তুমি কি আমার সঙ্গে যাবে? এটা তোমার জন্য একটা জবের মতো হতে পারে, কারণ আমার রাস্তা জানা নেই আর তুমি আমাকে সাহায্য করতে পারো, ঠিক বলছি না বন্ধু? এ কথা শুনে রিও একটু অবাক হয় আর কিছুক্ষণ ভেবে সে বলে, আমরা ইতিমধ্যে বন্ধু হয়ে গেছি, তাহলে চলো আমি তোমার সঙ্গে চলি। সন্ধ্যার সময় রিও চারপাশটা গভীরভাবে লক্ষ্য করতে থাকে এবং মনে মনে ভাবে কিভাবে সে এই জগতে এসেছিল আর কিভাবে এখানে এতদিন কাটিয়েছে। আর যখন সে বাড়িতে ফিরে আসে, সে অ্যাবেলকে বলে, আমি কাউকে বিদায় জানাতে যাচ্ছি। এটা শুনে অ্যাবেল বলে, আমি তো ভেবেছিলাম এখানে তোমার কোনো আপনজন কেউ নেই। তবে সে আর এই বিষয়ে নাক গলায় না। এখন রিও ওই নাইটের কাছে চলে আসে আর তাকে ধন্যবাদ জানায় যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আর তোমার জন্য আমি এখানে সার্ভাইভ করতে পেরেছি। আর আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি, আর আজকে আমাদের শেষ লড়াই হতে যাচ্ছে। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে লড়াই শেষে রিও হেরে যায়। আর যখন এই নাইট এখান থেকে চলে যাচ্ছে, তখন রিও তাকে ধন্যবাদ জানায় যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যা করেছো আমার জন্য। কিন্তু যাওয়ার আগে এই নাইট রিওকে উপহার হিসেবে একটি কোড দেয় এবং সেখান থেকে বিদায় নেয়, আর ভাবে এই কোডটা ভবিষ্যতে তার অনেক কাজে লাগবে। এরপর রিও আর তার সঙ্গে যাত্রার জন্য প্রস্তুত হয়, আর রিও এই কোডটাও পড়ছে। আর সে শেষবারের মধ্যে নিজের বাড়ির দিকে তাকায় এবং তার পুরোনো স্মৃতিগুলো মনে করে। আর যখন তারা দুইজন এখান থেকে যাচ্ছে, তখন তাদের সামনে একটি ভয়ঙ্কর বন্য শুকর আসে, আর অ্যাবেল তার কম্বাট স্কিল ব্যবহার করে এক আঘাতে শুকরটাকে মেরে ফেলে। রিও অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি কম্বাট স্কিল? কিন্তু এটা আসলে কি? অ্যাবেল তখন বুঝে এই স্কিল হলো বিশেষ কিছু টেকনিক যেগুলো যোদ্ধার কিছু মানুষ যুদ্ধের সময় ব্যবহার করে, কিন্তু তুমি একজন ম্যাজিশিয়ান, তাই তুমি এসবের বিষয়ে আগে জানতে না। এরপরে তারা আবার চলা শুরু করে, কিন্তু এবার তাদের সামনে লিজার্ড মনস্টার চলে আসে। অ্যাবেল তখন বলে, এদের সঙ্গে লড়াই করা ঠিক হবে না, এরা খুবই বিপজ্জনক আর আমরা দুজন মরতেও পারি। ঠিক তখনই রিও ওয়াটার ম্যাজিক ব্যবহার করে বুঝতে পারে অনেকগুলো লিজার্ড খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। এটা শুনে অ্যাবেল সতর্ক হয়ে যায়, এই লিজার্ড মনস্টারদের সংখ্যা অনেক, এই জন্য আমাকে আমার ম্যাজিক ব্যবহার করতেই হবে। এরপর আমরা দেখি যে রিও নিজের ম্যাজিকের ইউজ করে সব লিজার্ড মনস্টারদের হারিয়ে দেয়। এটা দেখে অ্যাবেল অবাক হয়ে বলে, তুমি তো কোনো স্টাফ ব্যবহার করনি আর না কোনো চ্যান্টও বলনি, তাহলে তুমি এটা কিভাবে করলে? সম্ভবত আমার ম্যাজিক একটু আলাদা, আর এই জন্য আমাকে এসব স্পেল বলার দরকার হয় না। এরপর সামনে যাওয়ার আগে রিও অ্যাবেলকে পানি অফার করে যাতে দুজনে হাইড্রেটেড থাকতে পারে। হাঁটতে হাঁটতে তারা কথা বলতে থাকে আর অ্যাবেল
অ্যাবেল রিওকে একটা কয়েন দেখে আর রিও কয়েনটা দেখে অনেক শকড হয়ে যায়। আমি আগে কখনো এমন কারেন্সি দেখিনি। অ্যাবেল তাকে বিভিন্ন সাম্রাজ্যের নাম বলে, এমনকি একটা ডেবু এম্পায়ারের কথাও বলে। আরে ভাই এটা আবার কেমন নাম, ডেবুয়া মেবুয়া। আর যখন তারা দুজন খোলা মাঠে পৌঁছায় সেখানে তাদের দুজনের উপর পাথর দিয়ে অ্যাটাক করা হয় আর তারা দুইজন অনেক দ্রুত আর এই হামলাগুলো থামিয়ে দেয়, কিন্তু তখন তাদের চারপাশে আরো অনেক পাথর জমা হতে থাকে। অ্যাবেল তখন বলে আমার মনে হয় আমরা ভুল করে রক গোলেমের এলাকায় ঢুকে পড়েছি। রিও তখন বলে তাহলে কি সামনে যে পাথরগুলো আছে এসব কি রক গোলেম? অ্যাবেল তাদের সবাইকে থামানোর জন্য তার কম্ব্যাট স্কিলের ইউজ করে আর একটা গোলেমের ভিতর ছিদ্র করে দেয়, কিন্তু গোলেম গুলো খুব দ্রুত আবার তৈরি হতে থাকে। তখন রিও তাকে জিজ্ঞেস করে আমার কাছে একটা অ্যাটাক আছে, আমি কি ওটা ব্যবহার করতে পারি? পরের মুহূর্তে রিও নিজের ম্যাজিক দিয়ে 10 লেয়ারের বিশাল একটা আইস বল ফেলে দেয় যার নিচে গোলেম গুলো চেপে যায়। অ্যাবেল তো এটা দেখে চমকে যায়, সে বলে তুমি এটা কিভাবে করলে আর এটা কি ছিল? এরপরে রিও সব গোলেমকে হারিয়ে দেয়। তখন অ্যাবেল এই রক গোলেমের ম্যাজিক স্টোন লক্ষ্য করে যেটা অনেক বড়, আর এই স্টোনটা নিয়ে তারা তাদের যাত্রা আবার শুরু করে আর তারা দেখে যে তাদের সামনে একটি বিশাল হিপ্পো আছে। হঠাৎ এখানে একটি ভয়ঙ্কর দানবের জাগ আসে যেগুলো এই হিপ্পোর উপরে অ্যাটাক করে। এই ফাইটের পরিস্থিতি একদম পরিষ্কার যে এই বেহামত হারতে যাচ্ছে, কিন্তু রিও মানা করে বলে আমার এমনটা মনে হয় না। এখন এই হিপ্পো রেগে গিয়ে একের পর এক আক্রমণ করে সব দানবদের মেরে ফেলে আর জোরে গর্জন করে, যার কারণে এইসব বাইবেন্স নিচে পড়ে যায়। দেখেছো আমি তোমাকে বলেছিলাম ওই জিতবে। এরপরে আমাদের রাতের সিন দেখানো হয়, এখানে দুজন ক্যাম্প ফায়ারের পাশে বসে কথা বলে। অ্যাবেল রিওকে ডানজেন সম্পর্কে বলে আর রিও বলে সত্যি কি এই দুনিয়ায় ডানজেন আছে আর আমিও একবার ডানজেনে যেতে চাই। যাই হোক আমরা যে শহরের দিকে যাচ্ছি সেখানে বড় একটা ডানজেন আছে। কি তুমি আমাকে এইসব কথা আগে কেন বলেনি? তুমি আমার থেকে অনেক কিছু লুকিয়েছো। আরে না তেমন কিছু না, কিন্তু তুমি এলফার ডরফের সম্পর্কে তো জানো। আরে না নোটার বিষয়ে কিছু জানি না। অ্যাবেল তখন রিওকে ডরফের বিষয়ে বোঝায় আর এলফের বিষয়ে ভালো করে বুঝিয়ে দেয়। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে, যাওয়ার সময় রিও বলে এই মাউন্টেন পার করলেই আমরা হিউম্যান টেরিটরিতে পৌঁছে যাব। অ্যাবেল অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু তুমি এসব কিছু কিভাবে জানো? আর রিও ওইসব স্মৃতি মনে করতে থাকে যখন সে ড্রাগনের সাথে কথা বলেছিল আর ড্রাগনই তাকে এসব বিষয় বলেছিল, কিন্তু সে এই ব্যাপারে অ্যাবেলকে কিছু বলে না। আর যখন তারা দুজন সামনে যেতে থাকে হঠাৎ তাদের সামনে এক ভয়ঙ্কর মনস্টার এসে পড়ে, যেটা দেখে তাদের দুইজনের বুক ধকধক করতে থাকে। কি করবে বুঝে ওঠার আগে তারা দুজন একসাথে আকাশের দিকে মাংসের টুকরো ছুড়ে দেয়। সাথে সাথে এই গ্রিফিন এসে সেই মাংস নিয়ে উড়ে চলে যায় আর এভাবে দুজনের প্রাণ বেঁচে যায়। আরো সামনে যেতে যেতে তারা সেই গ্রিফিনের বিষয়ে কথা বলতে থাকে। অ্যাবেল বলে যে ওটা আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। আমারও তাই মনে হয়েছে, যদি আমরা তার সাথে লড়াই করতাম তাহলে আমরা দুইজন বেঁচে থাকতাম না। অ্যাবেল তখন জানে আজ পর্যন্ত কোনো মানুষই এমন হয় না যে বেহাম্মত আর গ্রিফিনের সঙ্গে লড়াই করবে, আর হয়তো এই বিশাল পাহাড়গুলোর কারণে এসব মনস্টার মানুষদের কাছ থেকে দূরে রাখে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে অনেকগুলো ভাইবেজ মনস্টার তাদের শিকার খাচ্ছে। রিও অ্যাবেলকে জিজ্ঞেস করে আমাদের কি এদের সঙ্গে লড়াই করা উচিত? এরা আমাদের দুজনের থেকে অনেক বেশি শক্তিশালী, এমনকি অনেক স্কিলড অ্যাডভেঞ্চারও এদের হারাতে পারে না। কিন্তু সামনে গেলে যেহেতু এমন ভাইবেজ মনস্টারের মুখোমুখি হতেই হবে, তাই একদিন না একদিন এদের সাথে লড়াই করতেই হবে। এটা বলে রিও তাদের সঙ্গে লড়াই করার জন্য সামনে এগিয়ে যায়। সে ম্যাজিক ব্যবহার করে সব ভাইবেজের ডানাগুলো জমিয়ে দেয়, ফলে তারা আর উঠতে পারে না। এরপর অ্যাবেল নিজের কম্ব্যাট স্কিল ব্যবহার করে একে একে সব ভাইবেজকে শেষ করে দেয়। যদিও আরো কিছু ভাইবেজ এখানে চলে আসে, কিন্তু দুজনে মিলে সবাইকে শেষ করে ফেলে। যখন অ্যাবেল ভাইবেজের ম্যাজিক স্টোন বাইরে বের করে তখন সে বলে আমি কখনো ভাবিনি এদের সাথে ফাইট করা এত সহজ হবে। এসব মনস্টারদের হারানোর পর তারা পাহাড়ও পার হয়ে যায় এবং হিউম্যান টেরিটরি খুব কাছাকাছি পৌঁছে যায়। আর তারা কতটা কাছে এসেছে সেটা চারপাশ দেখলেই বোঝা যায়। আর একটু সামনে যাওয়ার পর তারা একটি রাস্তা দেখতে পায় আর অ্যাবেল বুঝে যায় যে তারা কোথায় আছে। আর একটু সামনে গেলেই আমরা অবশেষে টাউনে পৌঁছে যাব। এরপরে তারা টাউনে ঢুকে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে অ্যাবেল রিওকে প্রস্তাব দেয় কেননা তুমি একজন অ্যাডভেঞ্চারার হয়ে যাও, তাহলে তোমাকে টাউনে ঢোকার জন্য টাকা দিতে হবে না, কারণ এই টাউনে আসার জন্য অ্যাবেল রিও টাকা দিয়েছে। আর সে আরো ব্যাখ্যা করে মনস্টার থেকে আমরা যে ম্যাজিক স্টোন পাই সেগুলো অ্যাডভেঞ্চাররা সরাসরি গিল্ডে বিক্রি করতে পারে আর ভালো রকম টাকা আয় করতে পারে। আর তার সাথে সে এটাও পরিষ্কার করে বলে যে অ্যাডভেঞ্চার গিল্ডে রেজিস্টার হয় না, সে ম্যাজিক স্টোন বিক্রিও করতে পারে না। আর তখন তাদের সামনে গরম গরম খাবার চলে আসে আর রিও মুহূর্তে এই খাবার খেয়ে ফেলে। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আবার তারা ইউনিয়ন টাউনের উদ্দেশ্যে বের হয়। আর কিছু পথ যাওয়ার পর অবশেষে তারা সেই টাউনে পৌঁছে যায়। এই গার্ড অ্যাবেলকে দেখে খুব খুশি হয় আর সে বলে আমরা তো ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন। অ্যাবেল বলে আরে না, রিও আমার প্রাণ বাঁচিয়েছে আর এই জন্য আমি এখানে পৌঁছতে পেরেছি। আর সে হচ্ছে রিও। গার্ড রিওকে ধন্যবাদ জানায় আর তার হাত শক্ত করে ধরে রাখে। এখন রিওর অ্যান্টিফিস দেওয়ার পর তারা দুজন ভেতরে চলে আসে। এরপর অ্যাবেল রিওকে অ্যাডভেঞ্চারদের র্যাঙ্ক সম্পর্কে বোঝাতে থাকে যে একজন অ্যাডভেঞ্চারদের জার্নি এফ র্যাঙ্ক থেকে শুরু হয়, আর যদি সে বি র্যাঙ্ক অথবা তার থেকে উপরে ওঠে তখন সে কোস্টে তত বেশি বিপজ্জনক পায়। এমনকি সে এটাও বলে যে অ্যাডভেঞ্চারে যত বেশি হাই র্যাঙ্কে হয় সে তত বেশি টাকা ইনকাম করে, কিন্তু তোমাকে টাকার চিন্তা করার দরকার নেই কারণ তোমার কাছে তো ম্যাজিক স্টোন আছে। কথা বলতে বলতে তারা গিল্ডে পৌঁছে যায় আর যখনই তারা দুজন ভিতরে ঢুকে সবাই মিলে অ্যাবেলকে দেখে খুব খুশি হয়, যেন তারা অ্যাবেলের অপেক্ষায় ছিল। এটা দেখে রিও ভাবে এই লোকটা এখানে অনেক বেশি জনপ্রিয়, এই জন্য আমাকে বাইরে অপেক্ষা করে ভালো হবে। আর যখন রিও বাইরে আসে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে, দুইজনে
একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। মেয়েটি তখন বলে, তোমার পোশাকটা বেশ সুন্দর, আর আমার এমনটা মনে হয় এটা ফেয়ারি কিং এর পোশাক। মনে হচ্ছে তিনি তোমার উপর খুব সন্তুষ্ট, কিন্তু এখন আমার কিছু কাজ আছে, তো এখন আমি যাচ্ছি, পরে কোনোদিন আবার দেখা হবে। এ কথা বলে সে চলে যায়। আর রিও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে যে এখন তার সাথে এটা কি হলো। আরে রিও, ভিতরে চলে আসো। এরপরে অ্যাবেল রিওকে ভিতরে নিয়ে আসে এবং সবার সামনে তার পরিচয় করিয়ে দেয়। এ হলো রিও, আর সে একজন অ্যাডভেঞ্চারার হতে চায়, এই জন্য তোমরা সবাই তার ভালো করে খেয়াল রেখো। এখন সবাই ঘিরে ধরে রিওকে ধন্যবাদ জানাতে থাকে। সবকিছু দেখে রিও খুশি হয়ে যায়। এরপর তারা রিসেপশনিস্ট নিনার কাছে যায়, আর অ্যাবেল তখন বলে, আমি ওকে এন্ডোর্স করছি, আর সে ডি র্যাঙ্ক পাওয়ার যোগ্য। এটা শুনে নিনা একটু অবাক হয়, আর সে বলে, কিন্তু তোমাকে এটা প্রুভ করতে হলে ফিজিক্যাল টেস্টে দিতে হবে। আমি এই বিষয়ে গিলমাস্টারের সাথে কথা বলতে চাই। আর তখন নিনা গিলমাস্টারকে ডাকতে চলে যায়। আর যখন অ্যাবেল আর রিও মিটিং রুমে অপেক্ষা করছে, তখন গিলমাস্টার হিউগ এখানে চলে আসে। আর সে অ্যাবেলকে দেখে খুব খুশি হয়। অ্যাবেল বলে, এই ছেলেটার নাম হচ্ছে রিও, আর সে আমার জীবন বাঁচিয়েছে। আমার নাম হিউগ নিকলাস, আর আমি এখানকার গিলমাস্টার। অ্যাবেলের জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যাবেল তখন বলে, আমি ছেলেটাকে এন্ডোর্স করছি এবং আমি চাই তার র্যাঙ্ক বেড়ে যায়। এটা সম্ভব যদি ছেলেটা নিজের ফিজিক্যাল স্ট্রেংথ প্রুভ করতে পারে। হ্যাঁ, আমি এসব আগে থেকেই জানি, আর এই জন্য আমি তাকে সরাসরি আপনার কাছে নিয়ে এসেছি। এই বাচ্চাটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে হিউগ একটু অদ্ভুত মুখ করে, কারণ তার অ্যাবেলের কথা বিশ্বাস হয় না। এরপর তারা রিও জোগাড় করে সব ম্যাজিক স্টোন দেখায়। সেগুলো দেখে হিউগামে ভীষণ অবাক হয়ে যায়। আর সে বলে, এগুলো তো বাইবেন্স মাস্টারের ম্যাজিক স্টোন, আর এতগুলো তোমার কাছে কিভাবে এলো? কারণ এতগুলো বাইবেন্স মারতে হলে তো একটা পুরো আর্মির দরকার হয়। অ্যাবেল তখন জানায়, তাদেরকে মারার পর আমরা একটা পাহাড় পার হয়ে এসেছি। এটা শুনে হিউগামে আরো বেশি চমকে যায়, কারণ আজ পর্যন্ত কেউ সেই পাহাড় পার করতে পারেনি। এসব কথা শোনার পর হিউগামের মাথা ঘুরে যায়, তবু সে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। অ্যাবেল তখন জিজ্ঞেস করে, এই ম্যাজিক স্টোন গুলোকে রিওর র্যাঙ্ক বাড়ানোর জন্য যথেষ্ট? আরে হ্যাঁ, এর জন্য এগুলো যথেষ্ট। এরপর রেজিস্ট্রেশনের বাকি কাজ শেষ করে সে রিওকে নিজের অফিসে নিয়ে যায়। আমি এটা ভালো করেই জানি অ্যাবেল একজন দারুণ অ্যাডভেঞ্চারার, কিন্তু আমি এটাও জানি যে অ্যাবেল একা কোনো বাইবেন্সকে হারাতে পারে না। দুজনের কথা শেষ হতে নিনা সেখানে আসা, সে রিওর একটা লম্বা ইন্টারভিউ নেয়। আর যখনই সে সামনে হাত রাখে, রিও তার গিল কার্ড পেয়ে যায়, মানে সে অফিসিয়ালি একজন অ্যাডভেঞ্চারার হয়ে যায়। এরপর অ্যাবেল রিওকে নিয়ে বের হয়, যেন রিও কিছু পারিশ্রমিক পায়, কারণ সে অ্যাবেলের গাইডের কাজ করেছে। হাঁটতে হাঁটতে অ্যাবেল বলে, আমি আগে থেকে ভেবে নিয়েছি যে আমি তোমাকে একটা স্টাফ কিনে দিব। আমি হ্যারি পটারের মতো স্টাফ নিয়ে ম্যাজিক করি না, আমার স্টাফের দরকার নেই, আমি এমনিতে ম্যাজিক করতে পারি। আর কাছাকাছি লড়াইয়ের জন্য আমি ছুরি ব্যবহার করি। এ কথা শুনে অ্যাবেল অবাক হয়ে বলে, তুমি কি সত্যি সর্ডের ইউজ করো? কিন্তু তোমার কাছে তো কোনো সর্ড দেখছি না। রিও তখন তার সর্ড দেখায়, কিন্তু অ্যাবেলের এমনটা মনে হয় এটা তো একটা ছোট ছুরি, মানে একটা ড্যাগার। কথা বলতে বলতে রিও এই জগতের অনেক কিছু জানতে পারে, যে এখানে মানুষের দিনকে ঘন্টা হিসেবে ভাগ করা হয়। এর মানে এক সপ্তাহে 7 দিন আর এক মাসে 30 দিন, আর এমনকি কাপড়ের সেন্টিমিটারে মাপা হয়। আর রিও ভাবে এখানে এমনও খাবার আছে যেগুলো তার নিজের দুনিয়ায় পেত। এসব দেখে রিও ভাবে সম্ভবত তার পৃথিবী থেকে আগুকে এখানে এসেছিল, যার কারণে আমার দুনিয়া আর এই দুনিয়ার মধ্যে এত মিল। এদিকে গিল্ডের সবাই অ্যাবেলের ফিরে আসার আনন্দে পার্টি করছে। নিনা রিওকে তার রুমে নিয়ে যায়, যেখানে সে তার নতুন রুমমেটদের সঙ্গে দেখা করে। এখন তার একে অপরের সাথে পরিচয় হচ্ছে। তখন নিনা এখানে আরেকজন অ্যাডভেঞ্চারকে নিয়ে আসে, যে আজ থেকে তাদের রুমমেট। এর মানে এখন তারা 4 জন একসাথে থাকবে। আর এখান থেকে আমাদের সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখি যে ক্রিমসন পার্টির সবাই রিওকে নিয়ে আলোচনা করছে, কারণ অ্যাবেল রিওর ব্যাপারে সবকিছু তাদের বলে দিয়েছে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারছে না যে ওয়াটার এলিমেন্ট এতটা শক্তিশালী হতে পারে। যদি অ্যাবেলের কথা সত্যি হয়, তাহলে পুরো অঞ্চলে রিওল লেভেলের ম্যাজিক ব্যবহার করতে পারে এমন একজনই আছে, আর তার নাম হচ্ছে ইনফার্নো ম্যাজিশিয়ান। এখন অ্যাবেল এটা বলে যে ইনফার্নো ম্যাজিশিয়ানের ব্যাপারে এটা বলা হয় যে সে তার ম্যাজিক দিয়ে পুরো একটা আর্মি ধ্বংস করে দিতে পারে, এমনকি বাইবেন্সের মতো মনস্টারকে এক আঘাতে শেষ করে দিতে পারে, আর পুরো একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এই জন্য রিওকে তার সঙ্গে তুলনা করা ঠিক হবে না। ক্রিমসন পার্টির এক সদস্য টিয়া বলে, যদি তুমি রিও সম্পর্কে যেমনটা বলেছো, যদি ওই সবকিছু সত্যি হয়, তাহলে ওই ছেলেটা সত্যি অনেক শক্তিশালী। লিন একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় আছে, যদি রিও ভুল করে ড্যাবো এম্পায়ারের সঙ্গে হাত মেলায়, তাহলে সেটা আমাদের জন্য বড় সমস্যা হয়ে যাবে। আরে ইয়ার, তুমি চিল করো, রিওর তো ড্যাবো এম্পায়ারের নামই পছন্দ না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এতে কোনো যুক্তি খুঁজে পায় না। আরে হ্যাঁ, আমি জানি এ কথা কোনো যুক্তি নেই, কিন্তু বাস্তবতা এটাই। এর পরের সিনে আমরা দেখি যে রিও ওই কোর্সে ভর্তি হয়েছে, যেখানে সে ডানজেন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে। সব থিওরি শেষ হওয়ার পর এখন শুরু হয় প্র্যাকটিক্যালে। টিচার সবাইকে বলে, ডানজেন নিয়ে আমরা অনেক কিছু পড়েছি, আর আজকে সন্ধ্যায় তোমরা সবাই সত্যিকারের ডানজেনে যাবে। এটা শুনে এমনের অবস্থা খারাপ হয়ে যায় যে রিওর একজন সাথী আর তার রুমমেটও। টিচার তখন বলে, যদি ওখানে যাওয়ার আগে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে সে আমাকে জিজ্ঞেস করতে পারো। রিও তখন জিজ্ঞেস করে, স্যার এমন কোনো উপায় আছে যেটা দিয়ে আমরা ইনস্ট্যান্টলি যেতে পারি? সাউথে এমন কিছু ডানজেন আছে, কিন্তু আমি ওটার বিষয়ে বেশি কিছু জানি না। এমন তখন রিওকে জিজ্ঞেস করে, তুমি ইনস্ট্যান্ট ট্রাভেল ম্যাজিকের কথা কিভাবে জানো? এখন সন্ধ্যার সময় সেই ডানজেনের সামনে এসে দাঁড়ায়, আর এই ডানজেনটি পুরো শহরের মাঝখানে অবস্থিত। আমি তোমাদের আগেই বলেছি, এই ডানজেনের ভিতরে মনস্টারের সংখ্যা প্রতি বছর খুব দ্রুত বাড়ছে। পাশাপাশি সে এটাও বলে যে এখানে কড়া সিকিউরিটি বসানো আছে, যাতে কোনো মনস্টার টাউনের ভিতরে ঢুকতে না পারে। রিও এটা বুঝে যায় যে শহরের বাইরে যে দেওয়াল আছে, ওটা আমাদের বাইরের বিপদ থেকে রক্ষা
করছে, না হলে এখানে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। এরপর টিচার বলেন এই ব্যাপারে তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই, গ্রেট টাইটান ওর আর হবে না। তাছাড়া এমন বড় ঘটনা বহু বছর পরপরই ঘটে। কিছুক্ষণ পর সবাই গিল্ড অফিসের সামনে এসে দাঁড়ায়, যেখানে তাদের নাম আর প্রবেশের সময় নোট করা হয়। সবাই যখন ডানজনের ভিতরে ঢুকছে তখন এমনের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। রিও তাকে বলে আরে ইয়ার একটু শান্ত হয়ে যাও। ভিতরে আসার পর টিচার সবাইকে বলে আমি তোমাদের আগেই বলেছি ডানজনের প্রথম লেয়ারে বিপজ্জনক মনস্টার থাকে না, এই জন্য তোমরা নিজেরা গিয়ে এক্সপ্লোর করতে পারো, আর হ্যাঁ গেটের কাছেই থাকবে। রিও আর এমন সামনে যায়, তখন হঠাৎ রিও একটা কিছু সেন্স করে আর সে বলে আমাদের সামনে একটা মনস্টার আছে, আমি ওকে ফ্রিজ করে দেবো আর এমন তুমি ওকে শেষ করে দিও। ঠিক তখনই তাদের সামনে একটি মনস্টার আসে, আর এই মনস্টারের নাম হচ্ছে সোলজার অ্যান্ড। এই মনস্টার সম্পর্কে ম্যাজিক্যাল বইতেও লেখা আছে, আর একে হারানোর সবচেয়ে ভালো উপায় হলো তার ঘাড়ে আঘাত করা। রিও তখন নিজের ম্যাজিক ব্যবহার করে এই মনস্টারটাকে বরফে জমিয়ে দেয়, আর এমন তার শট দিয়ে এক আঘাতে ওর কাজ শেষ করে দেয়। ওয়াও, দারুণ কাজ করেছো এমন। এরপর তারা দুজন মিলে মনস্টারটির ম্যাজিক স্টোন বের করে নেয়। এমন তখন বলে সবকিছু নিয়মের মধ্যে হয়েছে, এইভাবে চললে আমরা খুব তাড়াতাড়ি ভালো টাকা ইনকাম করতে পারবো, কারণ আমরা এখন অ্যাডভেঞ্চারার। এরপর আমাদের সিন চেঞ্জ হয় আর সবাই ডানজেন থেকে ফিরে আসে এবং সাফল্যের আনন্দে ছোটখাটো পার্টি করে। আরে বাহ, তুমি প্রথম মিশনে সোলজার অ্যান্ডকে হারিয়ে দিয়েছো, এটা সত্যি অসাধারণ ব্যাপার। কিন্তু এখানে এই দুইজন একে অপরকে ক্রেডিট দিতে থাকে। রিও তখন বলে চলো ঠিক আছে, যাই হোক সবশেষে তুমি প্রমাণ করে দেখিয়েছো, আর কালকে তুমি কি করবে। এরপরে তারা ঠিক করে তারা আবার ডানজেনে যাবে, এবার আরো গভীর পরের লেয়ার পর্যন্ত। কিন্তু রিও একটু চিন্তায় পড়ে যায় যে প্রথম লেয়ারে অ্যান্ড মনস্টার কি করছিল, কিন্তু বিষয়টা সবার কাছে পরিষ্কার হয় না। তখন অ্যাবেল এসে বলে ওই অ্যান্ড মনস্টার ডানজেনে গর্ত করে চলে আসে। এরপরে অ্যাবেল সবার সামনে নিজেকে পরিচয় করিয়ে দেয়, আমার নাম হচ্ছে অ্যাবেল, যদিও সবাই তাকে আগে থেকে চেনে। আমি একজন শট মাস্টার, কিন্তু আমার স্কিল তেমন ভালো না, আপনি কি আমার সাথে হাত মেলাতে পারেন। আর অ্যাবেল তার সঙ্গে হাত মেলে আর মিসও ভীষণ খুশি হয়ে যায়। তুমি শুধু ভালোভাবে কাজ করা, সবার আগে নিজের সেফটির দিকে খেয়াল রেখো। এই সময় ক্রিমসন পার্টির আরো কিছু সদস্য আসে, তারা অ্যাবেলকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তোমাকে তো গিল্ড মাস্টারের কাছে যাওয়া উচিত। আরে আমি শুধু তাদের সবাইকে গাইড করছিলাম, কিন্তু তারা তাকে জোর করে ধরে নিয়ে চলে যায়। তারা সবাই চলে যাওয়ার পরে এখান থেকে সবাই তাদের প্রশংসা করতে থাকে, ওই মেয়েটা সত্যি অসাধারণ, একদম পরীর মতো। এদিকে তারা সবাই হাঁটতে হাঁটতে রিওকে নিয়ে কথা বলছিল, তুমি তাড়াহুড়ো করছো কেন, তোমরা খুব তাড়াতাড়ি বুঝে যাবে রিও আসলে কতটা শক্তিশালী। এরপরে সিনে আমরা দেখি যে রিও আর এমন আবার ডানজনে ঢুকে পড়ে, আর তারা দুজন মিলে অনেক মাস্টারকে হারিয়েও দেয়। রিও তাকে বলে আজ তুমি সত্যি দুর্দান্ত কাজ করেছো। এখন বাইরে আসার পর তারা আবার কথা বলে, আমার সরি স্কিল সত্যি অসাধারণ, আর যদি তুমি এভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমি খুব ভালো একজন সর্সম্যান হতে পারবে। আমি ভেবেছিলাম তুমি শুধু একজন ম্যাজিশিয়ান, কিন্তু তোমার সরি স্কিল অসাধারণ। হ্যাঁ, আমারও একজন মাস্টার ছিল, আর তিনি আমাকে শট চালানো শিখিয়েছিলেন। এখন রিও এমনকি একটা পরামর্শ দেয় যে তোমার সরি স্কিল তো খুব ভালো, কিন্তু তোমাকে সকালে উঠে নিয়মিত প্র্যাকটিস করা দরকার, কারণ আমি দেখেছি তুমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ো। আর হ্যাঁ, অ্যাবেল প্রতিদিন সকালে উঠে প্র্যাকটিস করে, যার কারণে তার সরি স্কিল আরো ইমপ্রুভ হয়। এরপরের সিনে রিও লাইব্রেরিতে আসে, সেখানে একটি মেয়ে তার কাছে এসে বলে যে তুমি ডানজেন ম্যাজিক সম্পর্কে পড়তে চাও তাহলে এখান থেকে শুরু করো। এখন রিও একটা বই তুলে পড়তে শুরু করে, আর সে বলে এখানে তো এত বই, তাহলে আমি কোথা থেকে শুরু করব। তখন আমরা দেখি যে রিও বাইরে চলে আসে, কিন্তু ঠিক তখনই সূর্যগ্রহণ হয়। এই দৃশ্য দেখে রিও আতঙ্কিত হয়ে পড়ে, আর আশেপাশে সব মানুষ একে একে অদৃশ্য হতে থাকে। পরের মুহূর্তে তার উপর একটা ফায়ার অ্যাটাক হয়, কিন্তু রিও দ্রুত একটা আইস শিল্ড বানিয়ে নিজেকে রক্ষা করে। কিন্তু সে এটা ভেবে অবাক হয়ে যায় যে এই হামলা কি করলো, যে এই হামলা করেছে সে অনেক পাওয়ারফুল। পরের মুহূর্তে এই মেয়ে তার সামনে এসে দাঁড়ায়, সে ঠান্ডা গলায় বলে তুমি কিভাবে বেঁচে গেলে, চলো এবার আমি নিজে তোমাকে মেরে ফেলি। রিওর তখন মনে হয় এটা কি আকুমা, যদি সত্যি সে আকুমা হয় তাহলে তো আমি বড় বিপদে পড়েছি। এই ভেবে সে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটির সঙ্গে সঙ্গে তার উপরে ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে। রিও এটা থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু এই অ্যাটাক এতটা শক্তিশালী ছিল যে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে সোজা দেওয়ালে আশ্রয় ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় রিও তেমন কিছুই হয় না, এটা দেখে মেয়েটি হতভম্ব হয়ে যায়। আর সে বলে এই তো ফেরে কিং এর কোড, যদি এটা তোমার কাছে থাকে তাহলে তোমাকে হারানো এত সহজ হবে না, মনে হচ্ছে আমাকে নিজের আসল শক্তি ব্যবহার করতেই হবে। এরপর দুজনে তাদের অস্ত্র বের করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ভয়ঙ্কর লড়াই শুরু হয়। দুজনে কাউকে এক ইঞ্চও ছাড় দিতে রাজি না। এখন এই মেয়েটি পিছন থেকে রিওর উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু রিও অল্পের জন্য বেঁচে যায়। আর সে নিজের ম্যাজিক ব্যবহার করে অনেকগুলো আইস দিয়ে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু এই মেয়েটি স্পিডের সামনে আক্রমণগুলো তেমন কাজ করে না। রিও বুঝতে পারছিল না সে এই অ্যাটাক ডজ কিভাবে করছে, আর সে মনে মনে ভাবে সে কি তাহলে উইন ম্যাজিক ব্যবহার করছে। হঠাৎ মেয়েটি সামনে এসে রিওর উপর একের পর এক হামলা করতে থাকে, কিন্তু এবার সে রিওর তেমন ক্ষতি করতে পারে না। তখন রিও বুঝে যে আমি যদি এভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সে আমাকে হারাতে পারবে না। এখন এই মেয়ের আগে রিওর উপরে ফায়ার অ্যাটাক করতে যাবে, কিন্তু রিও তার ম্যাজিক ব্যবহার করে সেই আঘাত থামিয়ে দেয়। এটা দেখে মেয়েটি আরো রাগে ফেটে পড়ে, তুমি আসলে কি, আর তুমি এত দ্রুত কাস্টিং কিভাবে করছো, যদি তুমি কোনো মনস্টার হও তাহলে আমাকে তোমায় মেরে ফেলতে হবে। এরপরে আবার তাদের লড়াই শুরু হয়, আর দেখতে দেখতে এই ফাইট আরো বেশি তীব্র হয়ে ওঠে। রিও তার উপরে আইস ম্যাজিক দিয়ে আক্রমণ করে, কিন্তু মেয়েটি তার শরীরের চারপাশে বরফ গলিয়ে ফেলে। তখন সে তার সামনে একটি শিল বানিয়ে ফেলে যেন সে রিওর অ্যাটাক থেকে বাঁচতে পারে, কিন্তু রিও উপর থেকে তার উপরে হামলা করে, যার কারণে তার আঘাতও লাগে। রিও তখন বলে চলো তাহলে এখানে এই লড়াই শেষ করি। আর রিও
তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই মেয়ে খুব সহজে তার অ্যাটাক থামিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে নিজের আঘাত অনেক তাড়াতাড়ি হিল করে নেয়। এখন সে রিওকে অনেক দূরে ছুঁড়ে মারে আর তার মনে হয় এই লড়াই তো আমি জিতে গেছি। কিন্তু ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে, আর যখন এই বৃষ্টি ফোঁটা তার গায়ে পড়ে তখন বোঝা যায় এটা সাধারণ বৃষ্টি না, এটা অ্যাসিড রেন। এখন রিও আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়, কিন্তু যখনই সূর্যগ্রহণ সরে যায় ওই মেয়ে রিওকে বলে, দুঃখিত আমার যাওয়ার সময় হয়ে গেছে, চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে সত্যি মেরে ফেলবো। কিন্তু সে যাওয়ার আগে নিজে পরিচয় দেয়, আমার নাম হচ্ছে ইউরেকা আর আজকে তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। আমি এটা জানি যে তুমি একজন আকুমা। এই কথা শুনে ইউরেকা একটু অবাক হয়, তুমি সত্যি আমাদের ব্যাপারে জানো? এর মানে আকুমার বিষয়, এটা তো খুবই মজার ব্যাপার। আচ্ছা তাহলে তোমার সাথে আরেকদিন দেখা হবে, কিন্তু আমি চাই না তোমার সঙ্গে আবার দেখা হোক। তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে, কিন্তু হতে পারে আমার মতো আরো অনেক এখানে এসেছে আর তুমি তাদের থেকে সাবধানে থাকবে, কারণ তোমাকে শুধু আমি মারবো। এটা বলার পর সে অদৃশ্য হয়ে যায়। এখনই এটা ভাবতে থাকে যে যদি আমার কাছে এই কোডটা না থাকতো তাহলে এটাও হতে পারতো যে ওই অ্যাটাক আমার শরীর ভেদ করে চলে যেত। কিন্তু সে এসব বিষয় ভুলে তার ব্যাংকে চলে আসে টাকা উইথড্র করার জন্য, আর সে এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে তার ব্যাংকে অনেক টাকা আছে। চলো কিছু সময়ের জন্য আবার আর টাকার চিন্তা করতে হবে না। আর যখনই সে তার রুমে যায় সে দেখে তার রুমমেট রুমে নেই। চলো আমি একটা কাজ করে আবারও বুক স্টোরে চলে যাই। কিন্তু ঠিক তখনই সে দেখে কয়েকজন লোক তার সঙ্গীদের মারধর করছে। নিজ চিৎকার করে বলে, এই লোকটা সে রুয়ানকা ডন। ও তাহলে এটাই সে যার বিষয়ে তুমি কথা বলেছিলে। যখনই ডেন তাকে মারার জন্য সামনে এগিয়ে আসে তখন রিও তার শট তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, যার কারণে সে নিচে পড়ে যায়। এরপরে ছিল আমরা দেখি তারা নিজেদের ক্লান্তি দূর করার জন্য সবাই গরম পানিতে গোসল করছিল। এ তো তার হিলিং ম্যাজিক ব্যবহার করে রিওর আঘাতটা হিল করে দেয়। আর তখন এ তো বলে, যদি এই অ্যাটাক তোমার হৃদয়ে লাগতো তাহলে তুমি বেঁচে থাকতে না। যাই হোক, সে ওই অ্যাটাক আমার হার্টেই করেছিল, কিন্তু আমি ওটা ডজ করে নিয়েছি। এরা সবাই রিওকে জিজ্ঞেস করে, আসলে তোমার ফাইট হচ্ছিল কার সাথে? আরে ইয়ার, ঠিক সময় এলে সব জানতে পারবে, এখন সব কথা বাদ দিয়ে চিল করো। এরপরে সিনে আবার সবাই ওই ডানজনের ভিতরে ঢুকে পড়ে, যেখানে তারা গবলিন আর গবলিন আর্চারদের সঙ্গে লড়াই করছে। অনেক কষ্টের পর তারা দানবগুলিকে হারিয়ে দেয়, কিন্তু সবাই এতে কম বেশি আহত হয়ে যায়। কিন্তু দলের একজনের কাছে হিলিং ম্যাজিক থাকে, সে সবাইকে হিল করে দেয়। নেলস তখন বলে, সামনে এই ডানজন আরো বড় বিপদ অপেক্ষা করছে, তাহলে এখন চলো এখান থেকে বের হই। এরপরে সবাই ডানজন থেকে বেরিয়ে আসার তখনই আমরা দেখি যে ডানজনের গভীর এক ভয়ঙ্কর দানব রয়েছে, যে ইতিমধ্যে অনেক অ্যাডভেঞ্চারকে মেরে ফেলেছে। এদিকে রিও ভাবছে আমার সঙ্গে কালকে রাতে যা হয়েছে সেটা সত্যি অনেক অদ্ভুত। আর এই আকুমার পর অনেক বেশি আক্রমণ ভয়ঙ্কর, এমনকি তার শারীরিক গতিও আমার থেকে অনেক বেশি। রিও এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। তার মনে হয় হয়তো এই আকুমা নিয়ে নিজের গতি বাড়াতে বিশেষ ধরনের ম্যাজিক ব্যবহার করছিল, আর আমাকেও এমন কিছু একটা করতে হবে যেন আমি ওয়াটার ম্যাজিক ব্যবহার করে নিজের গতি বাড়াতে পারি। অনেক ভাবনার পর তার মাথায় একটা আইডিয়া আসে। তারপর সে চারপাশে মাটিকে পুরোপুরি বরফে পরিণত করে আর নিজের ওয়াটার জেট ব্যবহার করে বরফের উপরে গতি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু এটা তো সে পুরোপুরি সফল হয় না। এরপরে আমাদের লাইব্রেরির সিন দেখানো হয়, যেখানে লিন রিও সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করছে সে কিভাবে ম্যাজিক ব্যবহার করে, কিন্তু কোথাও সে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পায় না। আর তখন সে ভাবে, অ্যাবেল তো আমাকে বলেছিল রিও আকাশে বিশাল ম্যাজিক ক্রিস্টাল বানাতে পারে, কিন্তু এখানে তো তেমন কিছু লেখা নেই। তারপর সে আরেকটা কথা ভাবে, হয়তো রিও অরিজিনাল স্পেলস ব্যবহার করছে, ঠিক যেমনটা ইনফার্নো ম্যাজিশিয়ানরা করে। এমন সময় সারা এখানে আসে। লিন তাকে দেখে বলে, তোমাকে দেখে ভালো লাগলো। লিন তখন জানা আমি লাইব্রেরিতে কিছু খুঁজছি, কিন্তু এখানে পাইনি। যাই হোক, তুমি তো একটা মিশনে গিয়েছিলে, তাহলে কি তুমি আজকে ফিরে এলে? হ্যাঁ, আমি আজকে এসেছি। আর এদিকে সবাই নিনার সামনে জড়ো হয়, আর তারা জানে ডানজনের পঞ্চম লেয়ারে আমরা গবলিনস আর গবলিন আর্চারদের দানবের মোকাবেলা করেছি। তাদের আনা ম্যাজিক স্টোন গুলো ভালো করে দেখে নিনা বুঝে যায় ওরা সবাই সত্যি কথা বলছে। এরপরে নিনা দৌড়ে গিয়ে গিলমাস্টার হিউগের কাছে গিয়ে সব কথা জানায়, আর তিনিও ম্যাজিক স্টোন গুলো দেখে খুবই অবাক হয়ে যায়। সে বলে, আমাদের টাউনে এখন কোন কোন র্যাঙ্কের পার্টি আছে? নিনা তখন জানে আমাদের টাউনে এখন ক্রিমসন পার্টি আর হোয়াইট ব্রিগেড আছে। তুমি এক কাজ করো, ওদের দুই পার্টিকে এখানে ডেকে আনো, এরপরে আমি আমার একটা অফার তাদের সামনে রাখবো। এরপরে সিন আমরা দেখি দুই পার্টি হিউগের সামনে হাজির হয়। হিউগ তাদেরকে বলে, নিনার কাছ থেকে তোমরা নিশ্চয়ই সব তথ্য পেয়ে গেছো, আর ডানজনে পঞ্চম লেয়ারে শক্তিশালী দানব দেখা গেছে। অ্যাবেল তখন জিজ্ঞেস করে, আপনি এই বিষয়টা নিয়ে কতটুকু নিশ্চিত? আমি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত, কারণ যারা ডানজেন থেকে ফিরেছে তারা গবলিনসের ম্যাজিক স্টোন নিয়ে এসেছে। ওয়াইন ব্রিগেডের লিডার তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাদের কাছ থেকে কি চান? আমি চাই তোমরা ডানজনের ভিতরে গিয়ে নিশ্চিত করো গ্রেট টাইটান ওরকে আবার শুরু হতে যাচ্ছে, কারণ ডানজনের ভিতরে দানবের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তখন সে আরো জানে শেষ গ্রেট টাইটান ওর হয়েছিল 10 বছর আগে, আর এবারও এমনটা হতে পারে। আর এই কাজের জন্য হিউগ তাদের অগ্রিম 100 গোল্ডেন কয়েন দেয় এবং বলে, বাকি 200 কয়েন কাজ শেষ হলে তোমরা পাবে। তাহলে কি শুধু এটাই আপনি আমাদের কাছ থেকে চান যে আমরা সেখানে গিয়ে এই বিষয়টা ভেরিফাই করি? আমি শুধু এতটুকুই জানতে চাই দ্য গ্রেট টাইটান ওর আবার কখন হবে, আর আমরা ওটার জন্য তৈরি হতে পারবো। আর আমি লর্ডকে এসব বিষয় জানিয়ে দিয়েছি। এসব কথা শোনার পর সবাই এই কোয়েস্ট গ্রহণ করে। এদিকে আমরা রিওকে দেখি, সে এখন নর্থ সাইডের লাইব্রেরিতে যাওয়ার কথা বলছে। কিটো তাকে বলে, যদি তুমি ওখানে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডি র্যাঙ্কের অ্যাডভেঞ্চার হওয়ার দরকার। এমন তাকে বলে, শোনা যায় সেখানে নিষিদ্ধ টেক্সটও আছে। এই কথা শুনে রিও অনেক খুশি হয়ে যায় আর সে এখান থেকে বেরিয়ে পড়ে। লাইব্রেরিতে এসে রিও ওই বইটা খুঁজতে থাকে যেখানে অ্যালকেমি আর
ঠাকুমার বিষয়ে লেখা আছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ে সারার উপর, যার সঙ্গে তার আগেও দেখা হয়েছিল। দুইজনে এক অপরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। এদিকে ক্রিমসন পার্টি আর হোয়াইট ব্রিগেড দুই পক্ষই ডানজনে গেটের সামনে পৌঁছে যায়। তারা সেখানে লক্ষ্য করে এখানে অনেক সি র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। যখন হিউ গেট খুলতে যাচ্ছিল কিন্তু অ্যাবেল তাকে থামিয়ে দেয়। জানি না কেন আমার খুব খারাপ একটা অনুভূতি হচ্ছে। তখন লিন নিজের ম্যাজিক ব্যবহার করে ডানজনের ভেতরে অবস্থা দেখে, আর তখন সে জানে ভেতরে প্রচুর গবলিন আছে যারা বাইরে বেরোতে একদম তৈরি। এই কথা শোনার পর সবাই বুঝে যায় গ্রেট টাইটানর আবার শুরু হতে চলেছে। হিউক তখন চিৎকার করে বলে সবাই প্রস্তুত হয়ে যায়, ওখানে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। গিল্ডের গেটের সামনে একটা নোটিশ ঝুলছে যেখানে লেখা আছে ডানজন সাময়িকভাবে বন্ধ। আর তখনই এক অ্যাডভেঞ্চারার দৌড়ে এসে চিৎকার করে বলে দ্য গ্রেট টাইটানর যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, তাহলে চলো আমাদেরকে যেতে হবে। আর এদিকে রিও আর সারার মধ্যে আলাদা কথা হচ্ছে, তারা একে অপরকে নিজেদের পরিচয় দেয়। তুমি কি আমাকে চেনো? যাই হোক, আমার নাম হচ্ছে রিও আর আমি হলাম একজন অ্যাডভেঞ্চারার। যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন আমি বুঝে গেছি তুমি একজন অ্যাডভেঞ্চারার। তারপর সে জিজ্ঞেস করে তুমি লাইব্রেরিতে কি খুঁজছিলে? আমি তো আসলে অ্যালকেমির বিষয়ে জানতে এসেছি যেন আমি এক গোলেমকে সামান করতে পারি। এই কথা শুনে সারা অবাক হয়ে যায়। সে বলে সত্যি কি তুমি গোলেমকে সামান করতে চাও? তোমার লক্ষ্য তো সত্যি অনেক বড়। এরপর সারা রিওকে নিজের সঙ্গে নিয়ে যায় যেখানে গোলেম সম্পর্কে অনেক নলেজ পাওয়া যাবে। পাশাপাশি সে নিজের পরিচয় দেয়, আমি একজন অ্যাডভেঞ্চারার আর আমার পার্টির নাম হচ্ছে উইন্ড। আর এদিকে দেখা যায় সব অ্যাডভেঞ্চারার ডানজনের দরজাগুলোর দিকে তাকিয়ে আছে যেখান থেকে মনস্টার বাইরে আসতে চলেছে। কিন্তু সব দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে এক দরজা ভেঙে যায় আর সেখান থেকে অসংখ্য গবলিন আর গবলিন আর্চার বেরিয়ে আসে যেগুলো দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। অ্যাডভেঞ্চারার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়। তারা তাদের ম্যাজিক আর তীর ব্যবহার করে গবলিনদের উপরে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু দানবের সঙ্গে এত বেশি যে চাপ বাড়তে থাকে। আর এদিকে গবলিনও পাল্টা আক্রমণ শুরু করে, তারা তীর ছুড়ে অনেক অ্যাডভেঞ্চারকে আহত করে দেয়। এই ফাইট দেখতে দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। দুই পক্ষ একে অপরকে কঠিন টক্কর দিচ্ছে। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর অ্যাডভেঞ্চাররা ক্লান্ত হয়ে পড়ে, এমনকি তাদের সাপ্লায়ারও প্রায় শেষ হয়ে যায়। লো র্যাঙ্কের অ্যাডভেঞ্চাররা সাপ্লায়ার ফুল যতটা পারে সাহায্য করার চেষ্টা করে। এখন ফাইট করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আর অনেক লো র্যাঙ্কের গবলিনস মারা যায়। এখন দুই পার্টি সামনে এগিয়ে আসে এবং বাকি গবলিনসদের মারতে শুরু করে, কারণ সবাই জানে খুব তাড়াতাড়ি গবলিনের জেনারেল এখানে আসতে চলেছে, যারা সহজে দেওয়াল ভেঙে শহরে ঢুকে পড়তে পারে। কিন্তু হঠাৎ তাদের ভয় আরো বেড়ে যায়, কারণ তাদের সামনে একটা না তিনজন গবলিন জেনারেল চলে আসছে। আর সবাই এটাও জানে যে এরপরে গবলিন কিং এখানে আসতে পারে। সবাই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা দুজন মিলে একটা করে গবলিন জেনারেল সামলাবো আর বাকিরা অন্যজনকে আটকাবে। এরপরে সবাই গবলিন জেনারেলদের সাথে ফাইট শুরু করে। ফাইট তখন অনেক ভয়াবহ হয়ে ওঠে আর তখন ইবেল লক্ষ্য করে ডানজনের ভিতর থেকে তাদের উপরে একটা বড় হামলা হতে পারে। তোমরা সবাই সাবধান হও। পরের মুহূর্তে ডানজনের ভিতর থেকে উইন অ্যাটাক বেরিয়ে আসে আর এটা পাওয়ার এত বেশি যে তিনজন গবলিন জেনারেল মারা যায়। কিন্তু তাদের সবার সামনে এখন হাজির হয় গবলিন কিং, যেটা দেখতে অনেক বিশাল আর অনেক ভয়ঙ্কর। এরপরে এদের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যায়। অ্যাবেল নিজের সর্ডের ব্যবহার করে গবলিন কিং এর পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু সে বলে এত সে মরল না। আমি জানতাম এই আক্রমণে তার কিছুই হবে না। লিন, তুমি কি প্রস্তুত? এদিকে দূরে দাঁড়িয়ে লিন অনেকক্ষণ ধরে একটা ম্যাজিক স্পেল কাস্ট করছিল। সে নিজের উইন্ড ম্যাজিক ব্যবহার করে গবলিন কিং এর উপর জোরদার এক হামলা করে, যার কারণে তার শরীরে ছিদ্র হয়ে যায়। শেষ পর্যন্ত গবলিন কিং মারা যায় আর এই সময় গ্রেট টাইটানর এখানে শেষ হয়ে যায়। এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়, কারণ তারা সবাই বড় একটা কাজ করেছে। এরপরে অ্যাবেল আর ফেলক এই হামলার বিষয়ে কথা বলছে যেটা লিড করেছিল। এই আক্রমণ করতে একটু সময় লাগে, কিন্তু তুমি এটাকে আমাদের স্পেশাল অ্যাটাক বলতে পারো, কারণ এটা কাজ করেছে। এরপরে আমরা রিওকে দেখি যে গিল্ডে আবার ফিরে এসেছে। সে অবাক হয়ে দেখে সবাই নাচছে, পার্টি করছে। আর তখন সে ভাবে এখানে কি হয়েছে। এদিকে গিল মাস্টার অনেক টেনশনে আছে। ওখানে সবাই উৎসব করছে, কিন্তু আমার কাজ তো এখনো পাহাড় সমান। এদিকে নিলস রিওকে সব বুঝিয়ে বলে গ্রেট টাইটানর এখন শেষ হয়ে গেছে, এজন্য সবাই আনন্দ করছে, তাহলে তুমি উপভোগ করো। এদিকে সবাই অ্যাবেলের প্রশংসা করতে থাকে। তখন অ্যাবেলও এখানে চলে আসে। আমি যে স্কিলটা ব্যবহার করেছি তার নাম হচ্ছে পারফেক্ট শ্যাডো। আর তখনই তার পার্টি অন্য সদস্যরাও এখানে এসে যায়। তারা রিওকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আকাশে একটা ম্যাজিক ওয়াল বানাতে পারো? রিও হাসতে হাসতে বলে এটা তো আমার জন্য খুবই সহজ কাজ। এরপরে সিনে আমরা দেখি যে রিও সব বন্ধুরা গরিব হয়ে যায়, কারণ ডানজেন 1 মাসের জন্য বন্ধ আর এখন তাদের কোনো কাজও নেই। আর তখন এখানে রিও চলে আসে। তারা জিজ্ঞেস করে তুমি কি এখানে কাজ খুঁজতে এসেছো? রিও বলে আরে না, আমি শুধু অ্যালকেমির প্র্যাকটিস করতে চাই। রিও যে জিনিসটা এখান থেকে কিনতে চায় সেটা ভীষণই দামে। তার বন্ধুরা বলে তুমি যেটা কেনার জন্য এখানে আসছো ওটার মূল্য 50 গোল্ডেন কয়েন, তুমি তো সত্যি অনেক ধনী। রিও তখন ওদেরকে নিজের পার্টিতে নিয়োগ করে। সে বলে তোমরা সবাই যদি আমাকে সাহায্য করো তাহলে প্রত্যেককে আমি 5টা করে গোল্ডেন কয়েন দেবো। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। রিও তাদেরকে বলে তোমরা যাই নিয়ে আসবে আমি সেটা 5টা গোল্ডেন কয়েন দিয়ে কিনবো। সবাই খুশি হয়ে বলে ঠিক আছে, আমরা সব অপস নিয়ে আসবো। আর তখন রিও কারো চিৎকার শুনতে পায়। বাইরে তাকিয়ে দেখে কয়েকজন নাট একটি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তারা হাসতে হাসতে বলে মেয়েটা বেশ সুন্দর, রাতে এর সাথে বেশ মজা হবে। আর তখন মেয়েটির সঙ্গে এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, এমনকি এক নাটকে ধাক্কাও দেয়। এতে নাটটা ভীষণ রেগে যায়। নাট তখন চিৎকার করে বলে তুমি এটা ভয়ঙ্কর ভুল করেছো। আর যখন সে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সে হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর আবার উঠতে চেষ্টা করে। আবার
উপর পড়ে যায় তখন সে রাগে বলে তুমি এটা কি করছো? আরে ওই আমি তো কিছুই বলিনি। আর তখনই ফেলক এখানে চলে আসে। তোমরা সবাই এখানে কি করছো? আরে ওই তুমি আমাদের পথে বাধা দিও না, হলে আমরা তোমাকে গিল মাস্টারকে বলে বের করে দিতে পারি। কিন্তু যখন সবাই জানতে পারে যে ফেলকের ফাদার একজন কমান্ডার ছিলেন তখন তাদের হালুয়া টাইট হয়ে যায় এবং তারা সবাই এখান থেকে লেজ গুটিয়ে পালায়। তোমরা দুজন সত্যি অনেক সাহসী। তখন তার নজর যায় রিওর উপরে আর সে বলে তোমার নাম রিও তাই না? অ্যাবেল আমাকে তোমার বিষয়ে অনেক কিছু জানিয়েছে আর আমি জানি তুমি তোমার ম্যাজিক ব্যবহার করে ওই নাইটকে নিচে ফেলে দিয়েছিলে। কিন্তু ফেলকের কথা শেষ না হতে তার একজন সাথে এসে তাকে নিয়ে যায়। এদিকে রিও আর অ্যাবেল একসাথে বসে থাকে। রিও তাকে জিজ্ঞেস করে আমার এমনটা মনে হয় তোমার হৃদয় কারোর প্রতি চলে এসেছে, সেটা কি তাহলে টিয়া? আরে না না এমন কিছু না, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এরপর তার কথা বলতে বলতে বাইরে চলে আসে। অ্যাবেল তখন বলে আমাদের এখানে একজন ইনভেস্টিগেশন আসছে, তার কিছু নার্স ছিল যারা পালিয়েছে। এই সময় আমরা কিছু লোককে দেখতে পাই যারা মুখ ঢেকে রেখেছে, তারা রিও আর অ্যাবেলকে দেখে পালিয়ে যায়। কিন্তু তারা দুজন তাদের উপরে সন্দেহ করে আর তাদের অনুসরণ করতে করতে একটি শান্ত গলিতে চলে যায়। আর তখন হঠাৎ করে লোকগুলো তাদের উপরে আক্রমণ করে, কিন্তু রিও তার আইস ম্যাজিক ব্যবহার করে তাদের সব আক্রমণ সহজেই থামিয়ে দেয়। এরপরে তারা দুজন এদের সবাইকে অনেক সহজে হারিয়ে দেয়। অ্যাবেল লক্ষ্য করে মাটিতে কিছু পড়ে আছে। রিও তাকে জিজ্ঞেস করে এটা কি কোনো অ্যালকেমির টুল আর আমি কি এটা দেখতে পারি? কিন্তু অ্যাবেল তাকে না বলে এটা একটা প্রমাণ আর আমি এটা নিজের কাছে রাখবো। এরপর রিও তাদেরকে একত্রে বেঁধে ফেলে। তখন অ্যাবেল তাদের ব্যাচ দেখে এবং নিশ্চিত হয় যে এরা সবাই সি র্যাঙ্কের অ্যাডভেঞ্চার। এদিকে ফ্যালক একা কোথাও যাচ্ছে, তখন এইসব নাইট এখানে চলে আসে আর তখন সে বলে তুমি সে যে আমাদেরকে অপমান করেছিলে, এখন আমি তোমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবো। কিন্তু হঠাৎ তারা সবাই ফ্রিজ হয়ে যায় আর ফ্যালকের সাথে এখানে হাজির হয় আর সে সবাইকে জ্বালিয়ে কাবাব বানিয়ে ফেলে। এরপর ইনভেস্টিগেটরও গিলমাস্টারের সামনে চলে আসে। গিলমাস্টার তাকে বলে তুমি আজকে এখানে এসেছো এবং সবকিছু অনুসন্ধান করছো, তুমি কি চাও ডানজেনাস খোলা হোক আর তোমার সাথে আমি কিছু অ্যাডভেঞ্চারারকে তোমার প্রোটেকশনের জন্য পাঠাই? তুমি কি পাগল হয়ে গেছো? তখন এই বান্দা বলে তুমি কি এটা জানো না কিং আমাদেরকে সব অনুমতি দিয়েছে এখানে সবকিছু ব্যবহার করার জন্য? গিলমাস্টার তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু এই লোকটা অনেক রেগে যায়। তখন অন্য একটা লোক তাকে শান্ত করে। এই বান্দা যার নাম হচ্ছে ক্লেপ সে বলে কিন্তু তারপরে আমাদেরকে ডানজেন খুলতে হবে। গিলমাস্টার বলে যদি এখানে কিছু ঘটে তাহলে এই দায়ভার তোমার উপরে আসবে। তখন সবাই শর্ত মেনে না আর এই বৃদ্ধ লোকটা বলে অ্যাডভেঞ্চাররা কি আমাদের সঙ্গে যাবে, সবকিছু এখন নির্ভর করে তাদের উপরে। এদিকে রিওর একটি মেয়ের সঙ্গে দেখা হয়। সে বলে প্লিজ আমাকে গিল্ডের ভিতরে নিয়ে চলো, আমাকে একটি লেটার ডেলিভার করতে হবে। এখন অ্যাবেল এই লেটার পেয়ে যায় যেখানে লেখা ছিল তাদেরকে ইনভেস্টিগেটরের সব কাজ সমর্থন করতে হবে। যখন তারা ডানজেনের ভিতরে যাবে অ্যাবেল তখন বলে আমার তো মনে হয়েছিল ডানজেনটি বন্ধ হয়ে গেছে, কিন্তু এমনটাও হতে পারে কিছু পাওয়ারফুল লোক এখানে এসেছে। এরপরে অ্যাবেল যেন ওই ডানজেনটি খুবই ভয়ানক, অনেক অ্যাডভেঞ্চারার সেখানে গিয়েছিল আর এস র্যাঙ্কের অ্যাডভেঞ্চারও সেখান থেকে ফিরে আসেনি। অ্যাবেল তখন বলে আমরা সবাই এই বিষয়ে কিছুই জানি না এই ডানজেনের ভিতরে কি হচ্ছে, তাহলে চল এক কাজ করি ওই ডানজেন থেকে আমরা দূরে থাকি। রিও চলে যাওয়ার পর এই মেয়ে যার নাম হচ্ছে নাটালিয়া সে তার পরিচয় দেয়, সে অটার পরিবার থেকে বিলং করে। লিন তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো এমন কাজটারের বিষয়ে শুনেছো যে আইসওয়ালকে অনেক দূর থেকে বানাতে পারে ওটাও আকাশে? নাটালিয়া তাকে বলে না আমি কখনো এমন কিছুর বিষয়ে শুনি নাই, আমার এমনটা মনে হয় তুমি এখনো রিওর পিছনে আছো। কিন্তু এই কথা শোনার পর নাটালিয়া হতভম্ব হয়ে যায়, সত্যি কি এমন ম্যাজিক সম্ভব? কিয়া তাকে বলে যে ছেলে কিছুক্ষণ আগে এখান থেকে গেছে সে এরকম ম্যাজিক কাস্ট করতে পারে। এখন সবাই রিও সম্পর্কে আলোচনা করতে থাকে। অ্যাবেল সবাইকে বলে যদি কখনো রিও আমাদের বিরুদ্ধে আসে তাহলে আমরা তার সাথে ফাইট করব না, কারণ আমরা চারজন মিলেও তাকে হারাতে পারবো না, এই জন্য ভালো এটাই হবে আমরা তার সামনে স্যারেন্ডার করব। তবে একটা কথা পরিষ্কার যে রিও একজন ভালো মানুষ। এর পরের সিনে আমরা দেখি সবাই ডানজনে যাওয়ার জন্য প্রস্তুত আর তাদের সবার কাছে একটা মানা ডিটেক্টর থাকে যা পরিবেশে মানুষের উপস্থিতি সহজে ডিটেক্ট করতে পারে। এরপরে এসব তথ্য টিমের কাছে চলে যাবে যেটা তাঁবুর ভিতরে আছে। এটা শুনে অ্যাবেল অনেক বেশি শক হয়ে যায়। এরপরে সবাই ঠিক করে তারা সবাই ডানজেনের ভিতরে যাবে, কিন্তু আর শুধু তৃতীয় লেয়ার পর্যন্তই। এদিকে সবাই রিওর জন্য অপস নিয়ে আসে আর রিও তাদের পেমেন্ট করে দেয়। কিন্তু এটাও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে যে ডানজন পুনরায় খুলে দেওয়া হয়েছে আর সেখানে শুধু ডি র্যাঙ্ক এবং তার উপরে অ্যাডভেঞ্চারে যেতে পারে। এরপর আমাদের আবার সেই ডানজনের দৃশ্য দেখানো হয় যেখানে অ্যাবেল বলে তারা এই ডানজনে 3 দিন ধরে আছে কিন্তু এখানে কোনো মাস্টারকে দেখতে পায়নি, এমনকি তারা 7 লেয়ার পর্যন্ত পার করে ফেলেছে আর ইনভেস্টিগেশন টিমের ভিতরে কিছু অনুভব করতে পারছে না। আর তখনই তারা সামনের দিক থেকে কিছু লোককে দেখে যারা খুব তাড়াহুড়ো করে চলছে। টিয়া তাদের সবাইকে দেখে বলে তাদের এমনটা মনে হয় যে মনস্টার গুলো বাইরে এসেছিল, তারা ওই ডানজনে অনেক গভীরে আছে আর তারা সবাই হচ্ছে রয়্যাল সেন্ট্রাল থেকে আসা লোক। এদিকে গিলমাস্টার তাদের সবাইকে বলছে যারা ই এবং এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চার আছে তারা ডানজনে যেতে পারবে না, এই জন্য তাদের সবাইকে অন্য কাজ দেওয়া হবে। সে আরো বলে আমরা অন্য জায়গা থেকে খাবার ইম্পোর্ট করছি এবং হোয়াইট ব্রিগেড তাদের প্রোটেক্ট করছে, যদি তোমরা কোনো সাহায্য করতে চাও তাহলে তোমরা বলতে পারো। তখন রিও তাকে প্রশ্ন করে ওয়ারের সময় যে মনস্টার ম্যাজিক স্টোন গুলো উদ্ধার করা হয়েছিল তাদের রং কি ছিল? রিও তুমি অনেক চালাক। যাই হোক রেড টাইটানের সময় আমরা যে ম্যাজিক স্টোন গুলো পেয়েছিলাম তার রং কিছুটা হলুদময় ছিল, এমনকি গবলিন আর গবলিন জেনারেল
জেনারেল স্টোনটা কিছুটা সিমরমের ছিল। এদিকে সবাই এক অদ্ভুত গেটের সামনে আসে আর তাদের সবার এমনটা মনে হয় এই গেট হয়তো অন্য কোনো জায়গার সাথে সংযুক্ত আর এখানে অনেক গন্ডগোল হতে পারে। এরপরে তারা সব সরঞ্জাম প্রস্তুত করে, কিন্তু যখনই তারা তাদের এক্সপেরিমেন্ট শুরু করে হঠাৎ তারা সব অন্য কোথাও টেলিপোর্ট হয়ে যায়। এমনকি অ্যাবেলও তার টিমও টেলিপোর্ট হয়ে গেছে। বাইরে থাকা টিম যখন এই বিষয়টি জানতে পারে তারা বেশ চিন্তিত হয়ে যায়। এদিকে নাটালিয়া বসে আছে এবং সে এটা দেখে অনেক চমকে যায় যে সমস্ত অ্যাডভেঞ্চারের রেডিং ডানজনের ভিতর থেকে অদৃশ্য হয়ে গেছে। এরপরের সিনে তারা সবাই একটি অদ্ভুত জায়গায় চলে আসে, সেখানে ক্রিমসন পার্টি আর এই বৃদ্ধ লোকটাও আছে। এদিকে আমরা ক্লেব আর তার সাথীদের দেখি তারা সবাই ক্রিমসন পার্টি থেকে আলাদা হয়ে যায়। একটা লোক ক্লেবকে জিজ্ঞেস করে আমরা সবাই কোথায় আছে। ক্লেব বলে আমার মনে হচ্ছে এসব কিছু টেলিপোর্টেশন ছিল আর ওই গেটই এর জন্য দায়ী। সবাই তখন বুঝতে পারে যে গ্রেট টাইটানর হয়েছিল তার কানেকশন এই গেটের সাথে আছে। কিন্তু যখন ক্লেবের মনে অদ্ভুত এক চিন্তা ভাবনা জন্মায় আর সে ভাবতে থাকে যদি এই রুট খুঁজে বের করতে পারে তাহলে আমি সবার হেড হতে পারবো। কিন্তু সবাই এটা জানে না যে অনেকগুলো মনস্টার তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে সব অ্যানালিসিস টিম দেখে যে সব অ্যাডভেঞ্চারের রেডিং অদৃশ্য হয়ে গেছে, কিন্তু হঠাৎ তারা দেখে রিডিং আবার ফিরে আসে কিন্তু তারপর আবার অদৃশ্য হয়ে যায়। আর তখন এখানে ক্রিস্টোফার ব্লাড নামে একজন আসে। সে জিজ্ঞেস করে ডানজেনে কিছু অদ্ভুত হচ্ছে কি। তারা জানে আমাদের কিছু লোক ডানজেনে গিয়েছে, ওটাও অ্যাডভেঞ্চারদের সঙ্গে নিয়ে, কিন্তু হঠাৎ তারা সবাই অদৃশ্য হয়ে গেছে। তখন সেই ব্লাডকে আরো বলে তাদের রিডিং 40 ফ্লোরে কিছু সময়ের জন্য দেখা গেছে, তারপর আবার অদৃশ্য হয়ে গেছে। এটা শুনে ব্লাড বেশ চমকে যায়, কারণ এতদিনে কোনো অ্যাডভেঞ্চার 38-এর সীমানার বাইরে যায়নি। এই লোকটা বলে ভিতরে আরো একটা পার্টি আছে যার নাম হচ্ছে ক্রিমসন পার্টি। নাটালি এটা যেন অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর এখান থেকে পালিয়ে যায়। এদিকে একজন মেয়ে হিউককে জানে যে কিভাবে সব অ্যাডভেঞ্চারের অদৃশ্য হয়ে গেছে। সে এমনটাও বলে ডানজনের গেটের বাইরে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। হিউক তখন বলে সেই ব্যক্তিটা আসলে কে হতে পারে। আর এখান থেকে আমাদের সিন চেঞ্জ হয়ে রিওর কাছে আসে, যেখানে রিও কিছু বই খুঁজছে, কিন্তু সে এখানে ওই বইটা খুঁজে পাচ্ছে না। তখন সে মনে করে প্রথমবার এখানে এসে তার দেখা হয় সারার সাথে, কিন্তু তখন এখানে সারা চলে আসে এবং সে রিওকে জিজ্ঞেস করে তুমি কি এখানে কিছু খুঁজছো। রিও উত্তর দেয় আমি শুধু এখানে এসেছি যাতে অতীতের সমস্ত তথ্য সংগ্রহ করতে পারে, বিশেষ করে গ্রেট টাইটানর সম্পর্কে। সারা তখন বলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আর যাওয়ার সময় সারা জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এক্লিপস আর গ্রেট টাইটানরের মধ্যে কোনো সংযোগ আছে। হ্যাঁ আমার তো এমনই মনে হচ্ছে। সে আরো জানতে চায় তুমি কি আমাকে ম্যাজিক স্টোন সম্পর্কে জানাতে পারো। সারা তাকে সব তথ্য জানায়। আমি এটাও জানতে চাই সম্প্রতি মারা যাওয়া মনস্টারদের ম্যাজিক স্টোনের রং হলুদ ছিল, এমনটা কেন হয়েছে। সারা বুঝে সম্ভবত এসব মনস্টার হয়তো নষ্ট হয়ে গেছে। এখন রিও তাকে বলে আমি এমন কথা আগে কখনো শুনিনি, এতগুলো গবলিনস নষ্ট হয়ে গেছে আর তার সাথে তাদের গবলিন জেনারেলও। সারাও তাকে অনেক কিছু জানে আর এভাবে তারা আলোচনা করতে থাকে। এরপর আমরা আবার সেই ডানজনের দৃশ্যে ফিরে যাই, যেখানে এই লোকটা বলে আমরা হয়তো এই ডানজন অন্য কোথাও টেলিপোর্ট হয়ে গেছি, কিন্তু তারা দেখে তাদের সব ডিভাইস ঠিকঠাক কাজ করছে, এর মানে তারা আমাদের জন্য সাহায্য পাঠাতে পারে। কিন্তু যখন টিয়া আশেপাশে এলাকা দেখে তখন সে বলে এটি পুরোপুরি সেঞ্চুরি স্কোয়ারের মতো, যেখানে শুধুমাত্র হাই র্যাঙ্ক ডিফেন্সিভ স্পেল কাস্ট করতে পারে। এর মানে এখন আমরা একটা ট্র্যাপ সেন্টারে আছি। লিন তোমার ম্যাজিক ব্যবহার করে এখানের বিষয়ে জানার চেষ্টা করো। এরপরে লিন তার ম্যাজিক কাস্ট করে জানতে পারে এখান থেকে 500 মিটার দূরে প্রায় 1000 মানুষ রয়েছে। অ্যাবেল বুঝতে পারে ক্লেভ এবং তার দলে অন্যান্য সদস্যরাও এখানে চলে আসছে। এদিকে হিউক ব্লাডের সঙ্গে মিলে যায়। সেই কথা শোনার পর খুবই প্যানিক হয়ে যায়, কারণ সমস্ত অ্যাডভেঞ্চার অদৃশ্য হয়ে গেছে এবং আবার একই স্থানে দেখা গেছে। ব্লাড তখন বলে আমরা সেখানে যাওয়ার ঝুঁকি নিতে পারি না, ওখানে যে অত্যন্ত বিপজ্জনক। এরপরের সিনে আমরা দেখি ক্লিপসের টিমের উপর অনেক হামলা হচ্ছে আর তারা হামলা থেকে বাঁচতে শিল ব্যবহার করছে, কিন্তু অনেকগুলো লোক এই হামলা থেকে বাঁচতে পারে না। সামনে থেকে অনেক মনস্টার তাদের দিকে আসছে। ক্লাব তাদেরকে দেখে বলে এসব তো ডেভিল মনস্টার। তখন এরা সবাই তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাদের সামনে টিকে থাকা সম্ভব না। আর তখনই অ্যাবেল এবং বাকি সবাই এখানে এসে পৌঁছায়। টিয়া তাদের সবাইকে দেখে বেশ হতবাক হয়ে যায়। সেদেরকে চিনে যায় এসব ডেভিল যারা গডস এবং অ্যাঞ্জেলের এনিমি এবং এরা খুবই শক্তিশালী, এমনকি তাদের উপরে সাধারণ ম্যাজিকের কোনো প্রভাবই পড়ে না। আর তখন এসব ম্যাজিশিয়ান ডেভিলস এর উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। টিয়া এটা দেখে হতবাক হয়, কারণ সে ভাবছিল ডেভিলদের উপরে ম্যাজিকের কোনো প্রভাব পড়বে না, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের অনেকে মারা যাচ্ছে। বৃদ্ধ লোক যার নাম হচ্ছে আর্থার, সে বলে সবসময় এমন সম্ভব হয় না। এরপর সব ম্যাজিশিয়ান আবারও ডেভিলদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু তারা ভাবছে সব ডেভিলরা খুবই শক্তিশালী। আর তখনই দেখা যায় একটা বড় ডেভিল যাকে বলা হচ্ছে তাদের বস। আর্থার বলে আমাদের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে, তোমরা সবাই পিছনে সরে যাও, এখন আমাদের পালা। এটা বলার পর সবাই তাদের উপরে আক্রমণ শুরু করে আর ওয়ারান তাদের জন্য রাস্তা পরিষ্কার করে দেয়। আর অ্যাবেল তাদেরকে মারার জন্য তার শট ব্যবহার করে আর সবাই খুব পরিশ্রম করছে। ডেভিলসও তাদের উপরে আক্রমণ করে, কিন্তু ওয়ারেন তাদের সব হামলা ব্লক করে রাখছে। এরপর সব ম্যাজিশিয়ান মিলে আবারও আক্রমণ শুরু করে এবং ডেভিলদের ধ্বংস করতে থাকে। দেখতে দেখতে এই ফাইট খুবই তীব্র হয়ে ওঠে, কিন্তু তখন হঠাৎ লিনের মানা শেষ হয়ে যায়। এর মানে সে এখন আর ফাইট করতে পারবে না, কিন্তু তাদের সামনে এখনো কিছু ডেভিল বেঁচে আছে। এটি অ্যাবেলকে বলে আমার মনে হচ্ছে এই ডেভিলদের মধ্যে যে রয়েছে সে হচ্ছে প্রিন্স, কারণ তার দুই চোখ আলাদা রঙের। অ্যাবেল এটা ভাবছে সম্ভবত এটা সেই ডেমন লর্ড যেটা এখনো পর্যন্ত অ্যাকুয়েল হয়নি। আর অ্যাবেল এই ডেমন লর্ডকে দেখে অনেক রেগে যায়। সে বলে আমি প্রিন্সটাকে ছাড়া বাকি সব ডেভিলকে মারতে যাচ্ছি। এটা বলে অ্যাবেল তাদের উপরে আক্রমণ করে, কিন্তু তখন আমরা দেখি ডেভিল প্রিন্স তাদের দুইজনের উপরে আক্রমণ করে এবং তাদের পিছনে ঠেলে দেয়। আর তখন
তখন সে হঠাৎ করে অ্যাবেলের কাছে চলে আসে আর তার উপরে এক শক্তিশালী হামলা করে, কিন্তু অ্যাবেল কোনো মতে বেঁচে যায়। অ্যাবেল তখন মনে মনে ভাবে ডেভিলটি সত্যি খুব শক্তিশালী এবং অনেক দ্রুত। ক্লেবের সাথেও চেষ্টা করে তাকে হারানোর, কিন্তু এই ডেভিলের উপরে কোনো হামলার প্রভাব পড়ে না। বাকি ডেভিলস তখন আবার আক্রমণ করতে থাকে, যার কারণে সবাই ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তাদের শিল্ডও ভেঙে যায়। আর যখন প্রিন্স অ্যাবেলের উপরে আক্রমণ করতে যায় তখন অ্যাবেলও তার স্বরের ব্যবহার করে, কিন্তু এই ডেভিল অনেক সহজে বেঁচে যায়। আর যখন এই ডেভিল অ্যাবেলকে মারতে যাবে তখন হঠাৎ একটি বড় পাথর নিচে পড়ে এবং তার উপরে রিও থাকে। অ্যাবেল তাকে দেখে বলে, রিও তুমি এখানে কি করছো? আরে আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। আচ্ছা আমি যদি এই ডেভিলকে মেরে ফেলি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? এটা হচ্ছে একজন ডেভিল প্রিন্সের জন্য সাবধানে ফাইট করতে হবে। আর এটা যে হোক না কেন আমি তো এর থেকে একটুও ভয় পাচ্ছি না। আর এটা তো দেখতে এক নম্বরে বেকার, কোনো কাজের না। এটা শুনে ডেভিলরা ভীষণ রেগে যায়। আর যখন রিও তাদেরকে মারতে যাবে তারাও রিওর উপরে হামলা করে, কিন্তু রিও খুব সহজে তাদের হামলা থেকে বেঁচে যায়। রিও তখন তার ওয়াটার জেট ব্যবহার করে তাদের তিনজনকে একসাথে মেরে ফেলে। আর এখন সেই ডেভিল প্রিন্সের একদম সামনে দাঁড়িয়ে যায়। সে বলে, তাহলে চল এবার আমাদের ফাইট শুরু করি। এরপর আমরা একটা অতীতের সিন দেখি যেখানে নাটালিয়া রিওকে সব কথা জানিয়ে দেয় যে অ্যাবেল আর তার সাথীরা ডানজেন থেকে অদৃশ্য হয়ে গেছে। এটা শুনে রিও খুব শকড হয়ে যায় এবং সে দ্রুত নিজের আইস ম্যাজিক ব্যবহার করে একটি গাড়ি তৈরি করে। আর সে ডানজেনের কাছে চলে আসে যেখানে গার্ডরা তাকে প্রবেশ করতে দিচ্ছিল না, কিন্তু রিও তাদেরকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। এরপরে আমরা আবারও বর্তমান সময় ফিরে আসি যেখানে ডেমনরা রিওর উপরে হামলা করে, কিন্তু রিও তার সামনে অনেক স্লো। তারপরও রিও নিজের শক্তি ব্যবহার করে তার দেহ থেকে মাথা আলাদা করে দেয়, কিন্তু ডেভিল প্রিন্স আবার রিজেনারেট হয়ে যায়। রিও তখন বলে, তুমি তো সত্যি অনেক মজাদার। আর তখনই রিও তার উপরে অনেকগুলো ওয়াটার জেট ব্যবহার করে আর তাকে টুকরো করে ফেলে। এই আক্রমণে ডেভিলের ম্যাজিক স্টোনও ভেঙে যায় আর ডেমন কিং এখানে মারা যায়। এখন অ্যাবেল রিওকে ধন্যবাদ জানায় কারণ সে তার জীবন বাঁচিয়েছে। আর তখন অর্থাৎ তার পরিচয় দেয় এবং সে জানে তারা এখানে কি করছে। অ্যাবেল তখন রিওকে বলে, তুমি যেগুলো এখন মেরেছো এসব কোনো ডেমন না, এসব হচ্ছে ডেভিল। এটা শুনে রিও কিছুটা আশ্চর্য হয়ে যায়। এরপরে তারা সবাই ডেভিলদের ব্ল্যাক ম্যাজিক স্টোন সংগ্রহ করে। সবাই অবাক হয়ে যায় কারণ আগে তারা কখনো ব্ল্যাক ম্যাজিক স্টোন দেখেনি। আর এটা সত্যি অনেক ইউনিক। আমিও ডেভিলদের বিষয়ে অনেক কিছু শুনেছি। তার স্পেস টাইম ম্যাজিক ব্যবহার করে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। এরপরে আমাদেরকে কিছু অ্যাডভেঞ্চারকে দেখানো হয় যারা এখানে কিছু একটা প্রোটেক্ট করছে, কিন্তু তখন এখানে লিওনরে চলে আসে। তারা সবাই তাকে ডেমন লর্ড ভেবে নেয়। তখন সে বলে, তোমাদের কি মনে হয় আমি একজন ডেমন লর্ড? আর তুমি আমাকে এই নামে কেন ডাকছো? কারণ এই জায়গায় অনেক বিপজ্জনক আর এখানে ডেমন লর্ড উপস্থিত হয়। তখন রোমান বলে, আমি তোমাকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত। আচ্ছা তাহলে তুমি আমাকে মারবে। কিন্তু তখন হঠাৎ করে লিওনরা তার শট ব্যবহার করে রোমানের দেহের মধ্যে দিয়ে আঘাত করে। সবাইকে আহত করার পর সোজা সে এই জিনিসটা সংগ্রহ করে এবং সে বলে, তুমি কি মনে করো আমি একজন ডেমন লর্ড? এমন কিছুই নাই, কিন্তু যদি তোমরা সবাই একত্রে কাজ করো তাহলে ডেমন লর্ডকে অনেক সহজে হারাতে পারবে। যদি তুমি ডেমন লর্ড না হও তাহলে তুমি কে? এ বিষয়ে তো আমি নিজেও কিছু জানি না, কিন্তু হ্যাঁ একজন মানুষ আছে যে আমার মতোই পাওয়ারফুল। সত্যি কি তাহলে এমন মানুষ আছে যে আমার থেকে অনেক স্ট্রং? আরে হ্যাঁ, সেই লোকটা তোমার থেকে অনেক স্ট্রং আর তুমি তো তার সামনে কিছুই না। এটা বলার পর লিওনরা এখান থেকে চলে যায়। এদিকে সবাই কিছুটা সামনে যাওয়ার পর একটা অপস পায়। অর্থাৎ তখন বলে কিছু সময় আগে এখান থেকে মানা বের হচ্ছিল এবং সে একটি ম্যাজিক্যাল ব্যাগে এটা কালেক্ট করে রাখে যেন ভিতরের মানা বাইরে যেতে না পারে। এরপরে সবাই ডানজেন থেকে বাইরে আসে আর অ্যাবেল নাটালিয়াকে ধন্যবাদ জানায় যে সে রিওকে ভিতরে পাঠিয়েছিল। এরপর অর্থাৎ তাঁবুর ভিতরে যায় আর হিউককে রিও সম্পর্কে কিছু বলতে শুরু করে। হিউক তখন জিজ্ঞেস করে, আসলে রিও কে? আমি তার বিষয়ে বেশি কিছু জানি না, শুধু এতটুকু জানি যে রিও অনেক ডেভিলকে সহজে মেরে ফেলেছে। কিন্তু তারা দুইজনে এই তথ্যে অনেক সন্তুষ্ট থাকে যে রিও এখন তাদের পক্ষে আছে এবং তারা রিওকে কোনো হুমকি হিসেবে দেখতে চায় না। এরপরের সিনে রিও কিছু খুঁজতে খুঁজতে একটি রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে তার দেখা হয় সারার সঙ্গে। আর খাবার খাওয়ার আগে তারা একে অপরকে স্বাগত জানায়। আর যখনই তাদের খাবার আসে রিওর এই খাবারটা অনেক ভালো লাগে। খাবার শেষ হওয়ার পর তারা বাইরে আসে এবং তারা দুজন ঠিক করে তারা একটা ফ্রেন্ডলি ব্যাটেল করবে। এরপরে সিনে আমরা তাদেরকে অ্যারিনায় দেখি। এখানে সারা বলে, আমি জানি তোমার মধ্যে এখনো ফাইট করার আগ্রহ আছে, যা এখনো শান্ত হয়নি। রিও এটা শুনে কিছুটা অবাক হয় কারণ সারা তার বিষয়ে সবকিছু কিভাবে জানে। সারা তখন বলে, আমি ম্যাজিক ব্যবহার করি, এই জন্য তোমার সব মুভমেন্ট আমার কাছে জানা আছে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। তারা একে অপরের উপরে আক্রমণ করছে। তুমি তো সত্যি অনেক দ্রুত। আরে হ্যাঁ আমি এটা জানি, কিন্তু তুমি আমার অ্যাটাক ডজ করেছো, এটা অনেক বড় বিষয় কারণ এখন পর্যন্ত কোনো নাইটস আমার হামলা ডজ করতে পারে না। কিন্তু তখন সে আরো সিরিয়াস হয়ে রিওর উপরে আক্রমণ করতে থাকে। রিও তার সব শক্তি ব্যবহার করছে, কিন্তু শেষ পর্যন্ত সারা তাকে হারিয়ে দেয় আর সে রিওকে জড়িয়ে ধরে। সারা তখন তার মেন্টরের নাম জানতে চায়, তিনি হলেন ফ্যারি কিং। এটা শুনে সারার চোখ ছানা বড়া হয়ে যায়। এরপরে তারা দুজন কথাবার্তা বলতে থাকে। তখন সেখানে একজন মেয়ে এসে সারাকে বলে, আপনার ট্রেনিং এর সময় হয়ে গেছে। কিন্তু সারা যাওয়ার আগে মেয়েটাকে বলে, তুমি রিওকে নিরাপদে বাড়ি পৌঁছে দিও। তারপর রিওর জন্য একটি গাড়ি নিয়ে আসা হয়। আর যখন সেই গাড়িতে উঠে সেখানে আগে থেকে হিউক বসেছিল। আর সে বলে, অর্থাৎ তোমার বিষয়ে আমাকে সবকিছু বলে দিয়েছে যে তুমি তাদেরকে সাহায্য কিভাবে করেছো আর যেভাবে তুমি ভিতরে গিয়েছিল ওইটা অপরাধ আর তোমায় এটার জন্য শাস্তি পেতে হবে। আর এই শাস্তি হচ্ছে এক ধরনের কোর্স যেখানে তোমাকে কিছু মার্চেন্টকে একটি নির্দিষ্ট
স্থানে নিয়ে যেতে হবে এবং তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে। যেখানে তুমি যাচ্ছ স্থানের নাম হচ্ছে নেশ। এদিকে নেশ সবাইকে জানায় যে তার হোম টাউন থেকে একটা হান্টিং রিকোয়েস্ট পেয়েছে আর এটা সে পূরণ করতে চায় যে আর ডেরিয়াঙ্কের জন্য। এই জন্য সে রিওকে বলে তুমি আমাকে সাহায্য করো। রিও এতে অংশ নিতে রাজি হয় কারণ তার মোকাবেলা স্কেলেটনের সাথে হতে যাচ্ছে আর এই জন্য সে অনেক এক্সাইটেড। আর যখন নেশ সব কথা হিউককে জানায় কিন্তু হিউক এটার জন্য মানা করে দেয়। তুমি কি এই বিষয়ে জানো না যে কোয়েস্ট কোথা থেকে আসছে? এর আগেও দুইটা পার্টি সেখানে গিয়েছিল, একটা ডি র্যাঙ্ক পার্টি আর একটা ই র্যাঙ্ক পার্টি, কিন্তু তারা দুই পার্টি এই মিশন কমপ্লিট করতে পারে নাই। কিন্তু তারপরে সে তাদেরকে পারমিশন দিয়ে দেয়। এরপরে সিনেমা দেখি তারা সবাই সেই জায়গায় পৌঁছে গেছে। নিলস তাদেরকে নিয়ে মিওরের কাছে আসে যে তাকে দেখে খুব খুশি হয়। আরে নিলস, এরা তিনজন কে? তারা তিনজন হচ্ছে আমার বন্ধু আর আমার পার্টির সদস্য। একজনের নাম হচ্ছে ইটো এমন আর সে হচ্ছে রিও। এরপরে তারা সবাই একত্রে বসে মেয়রকে জানায় যে তারা এখানে কেন এসেছে। মেয়র তাদেরকে সবকিছু বলতে শুরু করে, পূর্বে তারা স্কেলেটনদের কোথায় স্পট করেছিল আর এই ফাইট কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে তারা এই কোয়েস্টে জমা দিয়েছিল। এর আগে এখানে যে পার্টিগুলো এসেছে তারা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই জন্য গ্রামের মানুষ নতুন পার্টিকে সমর্থন করে না। কথা শেষ হওয়ার পর তিনজন একটি রুমে চলে আসে, যেখানে আমরা দেখি নিলসের ছোট ভাইকে যে খুব খুশি হয় যে তার ভাই অ্যাডভেঞ্চার হয়েছে আর সে বিশ্বাসযোগ্য কিছু মানুষদের সঙ্গে আছে। আমরা সবাই হান্টিং এর জন্য অনুমতি পেয়েছি আর আমি এটা ভাবছি প্রথমে আমরা গবলিনস এর কাছে যাবো, এরপর স্কেলিটনে। এরপর সে বলে আমাদের যে গার্ডিয়ান বিস্ট আছে তিনি অন্য কোথাও থাকেন আর এমনকি আজ পর্যন্ত আমি ওনাকে দেখি নাই। এটা শোনার পর রিওর মনে কিছু অদ্ভুত চলতে থাকে। নিলস তাকে জিজ্ঞেস করে রিও তুমি কি ভাবছো? আরে না তেমন কিছু না। পরের সকালে মেয়র সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা প্রথমবার গবলিনকে স্পট করেছিল আর এখানে অনেক গবলিনের পদচিহ্ন দেখা যায়। রিও তখন লক্ষ্য করে 5 থেকে 10 জন গবলিনস তাদের দিকে আসছে। আমরা সবাইকে মারবো, শুধু একজনকে না, যেটা আমাদের অনেক কাজে আসতে পারে। আর যখনই গবলিনস এখানে আসে তখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী হামলা শুরু করে আর তাদেরকে মারতে মারতে গবলিনের হেডকোয়ার্টারে পৌঁছে যায় এবং সবাইকে একসাথে শেষ করে। কিন্তু হঠাৎ তাদের সামনে গবলিনের জেনারেল আসে, কিন্তু রিও অনেক সহজে তার ম্যাজিক ব্যবহার করে জেনারেলকে নিচে ফেলে দেয়। এরপরে তারা গবলিনের ম্যাজিক স্টোন নেওয়ার পর আবার গ্রামে ফিরে আসে, যেখানে মেয়র তাদের একজন লেডির সঙ্গে পরিচয় করিয়ে দেন যিনি গ্রামের অ্যাডভাইজার আর ওনার নাম হচ্ছে মিস্ট্রেস নাসো। তিনি সবাইকে তার সঙ্গে যেতে বলেন। রিওর এমনটা মনে হয় তারা সবাই গার্ডিয়ান বিস্টের সঙ্গে দেখা করতে যাচ্ছে আর যখন তারা সবাই যাওয়া শুরু করে তখন সে লক্ষ্য করে যে নাসোর কাছে আর্থ মার্ডার গডে একটি পেন্ডেন্ট আছে। নাসো তখন বলে আমি হিলিং ম্যাজিকের ব্যবহার করি আর তোমরা সবাই যেভাবে ইনচ্যান্টের ব্যবহার করো যে কোনো স্পেল কাস্ট করার জন্য, কিন্তু আমরা তা ব্যবহার করি না। এরপরে সবাই গার্ডিয়ান বিস্টের কেবের সামনে চলে আসে আর যখন গার্ডিয়ান বিস্ট বাইরে আসে সবাই তাকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায় কারণ সে একটা নেকড়ে। তখন গার্ডিয়ান বিস্ট রিওকে দেখে বলে আমার নাম হচ্ছে কোশেন, তোমার নাম কি? নাসু এটা দেখে চমকে যায় যে গার্ডিয়ান বিস্ট সবার আগে নাম বলেছে, ওটাও রিওকে। এরপরে গার্ডিয়ান বিস্ট স্কেলিটনের বিষয়ে সব বলতে থাকে যে এখানে 30টা স্কেলিটন আছে কিন্তু তাদেরকে বাদ দিয়েও একটা স্কেলিটন আছে যেটা তাদের মধ্যে খুবই ভয়ানক আর শক্তিশালী আর আমি তাকে একটা জায়গায় বন্দি করে রাখছি, কিন্তু তাকে এত সময় ধরে বন্দি রাখা একদম ইম্পসিবল। এই জন্য যখন তোমরা সবাই স্কেলিটনকে মেরে ফেলবে তখন আমি তাকে মুক্ত করে দেবো যেন তাকে মেরে ফেলতে পারো। এরপর সবাই 30টা স্কেলিটনকে মারতে থাকে আর যখন সবগুলো স্কেলিটন মরে যায় তখন গার্ডিয়ান বেস্ট তাকে মুক্ত করে দেয়, যার ভিতর থেকে খুবই বিপজ্জনক এবং শক্তিশালী একটি আর্থ স্কেলিটন বেরিয়ে আসে। আর যখন স্কেলিটন মাটিতে পা রাখতে যাবে তখন রিও তার ম্যাজিক ব্যবহার করে নিচের মাটিকে বরফে রূপান্তরিত করে, যার ফলে সে নিচে পড়ে যায়। তারা দুজন তার উপরে হামলা করে কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। এরপর সে আবারও পড়ে যায় আর তখন নিলস তার মাথায় এক জোরদার হামলা করে কিন্তু তার কোনো প্রভাব হয় না আর অনেক কষ্টে পর নিলস তার ঘাড়ে আঘাত করে তাকে মারতে সক্ষম হয়। এরপরে সবাই ভিতরে প্রবেশ করে যেখানে তারা লক্ষ্য করে তাদের সামনে একটি স্ট্যাচু আছে যার মধ্যে একটা পার্ট মিসিং আছে। সবার এমনটা মনে হয় এই কেপ কোথাও থেকে শক্তি রিভাইভ করছে। নাসু তখন বলে চলো আমরা সবাই এখান থেকে বাইরে চলে যাই আর আমি আমার ম্যাজিক ব্যবহার করে এটাকে সিল করে দেব। এরপরে তারা বাইরে চলে আসে আর তাদের মিশন সফল হয় এবং সবাই এতে খুব খুশি হয়।